মিথি, তুই অ্যাবর্শন করাবি যত দ্রুত পারিস। আমি এই বাচ্চা চাই না। বিয়ের 2 মাস পার হলো না, তুই কনসিভ করলি কোন সাহসে? আনসার মি। কোন সাহসে তুই কনসিভ করলি? নিষেধ করেছিলাম না আমি? এখন যত দ্রুত পারিস এই বাচ্চার কাহিনী তুই ফিনিশ করবি, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না মিথি, কেউ না। মেরে ফেলবো জাস্ট তোকে এবং তোর বাচ্চাকে। মিথির চুলগুলো এখনো আদ্রর হাতের মুঠোয়। ব্যথায় কুঁকড়ে উঠল মেয়েটা, চোখ ইতিমধ্যেই ভিজে এসেছে কাতরতায়। মিথি যন্ত্রণায় ছটফট করতে উঠল। ব্যথায় কুঁকড়ে উঠে আদ্রর হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করে কোনোভাবে শুধালো কেবল, ব্যথা পাচ্ছে, ছাড়ুন, চুল ছাড়ুন আদ্র ভাই। আদ্র ছাড়ল না, বরং চুলের মুঠি আর শক্তপোক্ত ভাবে টেনে ধরে মুখটা কাছাকাছি আনলো। হিসিয়ে রাগ দেখিয়ে বলল, কনসিভ করার আগে মনে ছিল না? মনে ছিল না আমার নিষেধাজ্ঞা? তোকে বিয়ে করেছে বলে নিজেকে অনেক কিছু ভেবে ফেলেছিস তুই। আমার বাচ্চার মা হবি, এত সাহস হয় কি করে তোর? তোকে যেভাবে এনেছি ওভাবেই এক ধাক্কায় বাড়ি থেকে বের করতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না মিথি। মাইন্ড ইট। মিথি কেঁদে উঠল। মাস 2 আগেই তার ফুফাতো ভাই অর্থাৎ আদ্রর সাথে বিয়ে হয়েছে, তাও তার বড় ভাই ভাবিদের ইচ্ছাতেই। কে জানতো এরপরে জীবনটা এমন হবে? কে জানতো আদ্র এমন পিশাচ? মিথির চোখ দিয়ে নোনা পানিরা নেমে এলো গাল বেয়ে। আদ্রর দিকে চেয়ে বলল, আমার ব্যথা লাগছে, ছাড়ুন না আদ্র ভাই। আদ্র দ্বিগুণ ক্ষিপ্রতা নিয়ে চিৎকার করে বলল, লাগুক। এতটা কেয়ারলেস কিভাবে হোস তুই? কিভাবে? তোকে বলে রেখেছিলাম না আমি বাচ্চা চাই না? বলেছিলাম কিনা? তুই তারপরও আমার উপর চালাকি করেছিস মিথি। তুই ইচ্ছে করে এই বাড়িতে নিজের পাকাপোক্ত জায়গা করতে কনসিভ করেছিস। আমি জানি মিথি, সবটা জানি। এবারে চুলের টানটা আরো কয়েক গুণ বাড়লো, যেন ছিঁড়ে চামড়া সহ ছুটে আসবে মাথার খুলি থেকে। মিথি কানের দিকটায় চুল চেপে রেখেই আহাজারি করে কেঁদে উঠল। কাঁদতেই কাঁদতেই শুধালো, আমি কিচ্ছু করিনি। আমার কনসিভ করার পেছনে আপনার ভূমিকাও আছে আদ্রু ভাই। আপনি আপনি আপনিই তো যখন তখন নেশা করে আমার উপর নিজের পৈশাচিক আক্রমণ চালাতেন আর্দ্র ভাই। কথাগুলো বলা শেষ করতে দেরি হলো বোধহয়, তবে গালের চামড়া জ্বালানো একটা থাপ্পড় পড়তে দেরি হলো না। মিঠির গালটা জ্বলে উঠল, হাতটা এবারে গিয়ে থামলো গালে। শক্তপোক্ত হাতের চড় খেয়ে কি আচরণ করা উচিত তা যেন ভুলে বসলো মিঠি। কেবল হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকলো। সে দৃষ্টিতে একটু পরোয়া না করে আদ্র আঙ্গুল উঁচিয়ে তখন শুধালো, জাস্ট শাট আপ। তুই বেশি বাড়াবাড়ি করলে আমি আম্মু আব্বু সবাইকেই জানাবো যে বাচ্চাটা আমার না, অন্য কারো। তখন ভালো হবে? তুই খুশি হবি? তোকে ঘাড় ধাক্কা দিয়ে বিয়ে করে দিবে মিঠি। এখন তো তাও আশ্রয়টুকু জুটছে, তখন তাও জুটবে না। হয় অ্যাবর্শন করাবি, নয়তো বের হয়ে যাবে বাড়ি থেকে। আমি তোর জন্য মুহুকে লাইফ থেকে হারাতে পারবো না, কখনোই না। মিঠি মুহু নামটা আগেও শুনেছে বহুবার, আদ্রর মুখে নাম মুহু নাম শুনেছে, অথচ এই মুহু কে মিঠি এখনো জানে না। তাই তো এবার দ্রুতই জানার জন্য শুধালো, মুহু কে? উত্তর এলো না, বরং আদ্র নিজেই আলমারি থেকে মিঠির জামা কাপড় বের করে দিয়ে মিঠির হাত চেপে ধরে শুধালো, তৈরি হয়ে নে, আমরা হসপিটালে যাব। এক্ষুনি যাব, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মিঠি এতটা সময় কেঁদেছিল, ব্যথায় কুঁকড়ে ছিল, কিন্তু এতটা সময় পর তার হুঁশ এলো যে আদ্র বলছে মানে এই বাচ্চাটা আদ্র অবশ্যই অ্যাবর্শন করাবে। আদ্র যা বলে তাই করে, ভীষণ রাগী আর জেদি আদ্র। কি করবে মিঠি এবার? প্রথম মা অনুভূতি তার, প্রথম সন্তান তার, এই 18 বছর বয়সে তার প্রথম মাতৃত্বের স্বাদ। মিঠি থমকালো। আদ্র আসলে কি পিশাচ নয়? এত একটা ভ্রূণের প্রতি তার এতটা বিতৃষ্ণা, এতটা রাগ, এতটা জেদ যে ওই ভ্রূণটাকে শেষ করতে সে এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছে না। অথচ তারই অংশ, আদ্ররই অংশ, আদ্ররই সন্তান, আদ্ররই রক্ত। কোনো বাবা তার সন্তানকে এভাবে অবহেলায় রেখে মেরে ফেলতে চায়? কই, মিঠি তো এমন অনুভূতি হলো না। মাত্র 18 বছর বয়স তার, কলেজের গণ্ডি পার হতে না হতেই বিয়ে হয়েছে। তবুও তো যখন জানলো সে কনসিভ করেছে তখনই খুশিতে উৎফুল্ল হলো। আদ্রর থেকে বয়সে অনেক কম হলেও প্রথম সন্তানের অনুভূতি কেমন সে তা জানলো, বুঝলো, আবেগে কাঁদলো। অথচ আদ্র বুঝলো না প্রথম বাবা হওয়ার অনুভূতি। তাকে একটু ছুতে পারলো না। মিঠি দীর্ঘশ্বাস ফেললো। নিজের ভেতরের ভয় ধামাচাপা দিয়ে এবার সাহস সঞ্চয় করলো, ধীর কণ্ঠে জানালো, আমি আবর্ষণ করাবো না আদ্র ভাই। ও আমার সন্তান, প্রথম সন্তানাভূতি, কিছুতেই অ্যাবর্শন করাবো না আমি। হাত ছাড়ুন। আদ্র রাগ বোধহয় মাথায় উঠল, টকবক করে উঠল যেন।
রাগে দিশেহারা ষাঁড়ের মতো সে মিথির মুখ চেপে ধরল 2 হাতে। এতটা শক্তভাবে চেপে ধরল যে মিথি কুঁকড়ে উঠল, যেন মুখটা ভেঙে ফেলবে। আদ্র অভাবে মুখ চেপে ধরে বলে উঠল, টিপিক্যাল বাঙালি মেয়েদের মতো কথা বলবে না মিথি। আমি তোকে বিয়ে করেই ভুল করেছি। কতবার বলেছি আম্মুকে যে এই খ্যাত গেঁয়ো মেয়েকে আমি বিয়ে করব না। তবুও আম্মু তোর সাথেই বিয়েটা দিল। আমার লাইফটা হেল করে দিল জাস্ট। তৈরি হয়ে নে মিথি, ভালো বলছি, তৈরি হয়ে নে, মাথা খারাপ করাবি না। মিথি এবারে আকুতি করল। আদ্রর হাতটা জড়িয়ে ধরে অসহায়ের মতো কেঁদে উঠল। বলল, আমি অ্যাবর্শন করাবো না আদ্র। আমি সত্যিই অ্যাবর্শন করাতে চাই না। ও থাকুক না ও আদ্র ভাই। ও তো বৈধ। তবু ওকে মানতে আপনার এত অসুবিধা কেন আদ্র ভাই? বলুন না। বাচ্চাটা আমি রাখবো আদ্র ভাই, প্লিজ। এই পর্যায়ে মিথির গালে আর একটা শক্তপোক্ত হাতের চড় পড়ল। এতটাই শক্তপোক্ত যে মিথির ঠোঁটের কোণে কেটে রক্ত বের হয়ে এলো। সঙ্গে সঙ্গেই চোরের দরুন ছিটকে গিয়ে পড়ল বিছানার কোণাটায়। আদ্র আবারও ফের এগিয়ে এসে ওর চুল টেনে ধরল। রাগে কাঁপতে কাঁপতে হেসে বলে উঠল, করাবো। কবার বলবো? কবার বলেছি আমি যে এই বাচ্চাটা আমি চাই না? আমার অনুমতি ছাড়া তুই কনসিভ করলি কেন? কেন আমার অনুমতি ছাড়া তুই বাচ্চা নেওয়ার প্ল্যান করেছিস না? তোর প্ল্যান আমি দেখে নিব মিথি। ছাড় পাবি না, একটুও ছাড় পাবি না তুই। এটুকু বলেই মিথিকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলল, আমি আজ ছাড় দিচ্ছি, কাল যাবি। অবশ্যই যাবি, অ্যাবর্শন করাবি, ভালো মেয়ের মতো আবার বাসায় চলে আসবি। ব্যাস, এই কাহিনী এখানেই ক্লোজ করবি মিথি। এর অন্যথা হলে তোকে আমি এই বাসায় রাখবো না, লাথি মেরে বের করে দিব। মিথি আবারও বলল, সম্ভব না, আমি অ্যাবর্শন করাতে পারবো না আদ্র ভাই। আদ্র রাগে বেহাল, হিংস্র চাহনিতে চাইলো, কেমন ঘাড় ঘুরিয়ে দাঁত চেপে বলল, পারবি, তোর বাপও পারবে। এটুকু হুঙ্কার দিয়ে বলে আদ্র বের হয়ে গেল। মিথি শুধু কাঁদলো, আহাজারি করে কাঁদলো, আর বিড়বিড় করলো, কক্ষনো না, কক্ষনো না, কক্ষনো অ্যাবর্শন করাবো না আমি। ভার্সিটির হলটা আজকাল বিদঘুটে লাগে মহিবের। কোথাও যেন ভেতর থেকে তার দম বন্ধ লেগে আসে। মাঝে মাঝে খুব করে ইচ্ছে করে গ্রামে ছুটে যেতে, তার ফুলের কাছে ছুটে যেতে, একটাবার ফুলকে দেখে আসতে, ফুলের পাগলামোগুলো অনুভব করতে। অথচ কতদিন হলো ফুল আর যোগাযোগ করেনি, মহিব আর বাড়ি ফিরেনি। কতগুলো দিন মহিব ঠোঁটে সিগারেটে গুজল। বেশ আয়েসের সঙ্গে সিগারেটের ধোঁয়া উড়িয়ে সে পকেট থেকে তার ফুলের পাঠানো শেষ চিঠিটা মেলে ধরল। মেয়েটার হাতের লেখা চমৎকার, সত্যিই চমৎকার। যখন চিঠি লিখে কি সুন্দর দেখায়। মহিব চোখ বুলালো। গুটি গুটি অক্ষরে লেখা, মহিব ভাই, না পেয়েও কি হারানোর যন্ত্রণা অনুভব করা যায়? মহিব ভাই, জানেন, আমি যাকেই এই জীবনে ভালোবেসেছি তাকেই হারিয়েছি কোনো না কোনোভাবে। প্রথমে আব্বু, তারপর আম্মু, তারপর সম্ভবত আপনাকে। আপনাকে তো আমি পাইনি কখনো মহিব ভাই। এত করে চাইলাম আপনাকে সৃষ্টিকর্তার কাছে, অথচ পেলাম না। আপনি জেনে খুশি হবেন যে আপনি আর কখনোই আমার হবেন না, কখনোই না। মহিব ভাই, আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে কান্না পাচ্ছে। তবু আমাকে একজনের হতে হবে। আপনি ব্যতীত অন্য একজনের সংসার করতে হবে। অথচ আমার কত শত পাগলামো ছিল শুধু আপনার সাথে সংসার করার জন্য। আপনি খুশি, খুব খুশি হবেন এই খবর পেয়ে, আমি জানি। কিন্তু আমি আমি কেন পারছি না খুশি হতে মহিব ভাই? আমি কেন কখনো আমার আপনি আপনি কেন কখনো আমায় ভালোবাসলেন না মহিব ভাই? কেন? আপনি জানেন, আপনি খুব নিষ্ঠুর, অনেকখানি। আপনার কখনো মনে হয়নি ছোট্ট মিথি এর মন বলতে কিছু আছে। আপনি কখনো মিথিকে এইটুকুও গুরুত্ব দেননি। কিন্তু ঠিকই কষ্ট দিয়েছেন। বোকা মিথিও অনুভূতি সামলে উঠতে না পেরে বারবার আপনার কাছে বেহায়া হয়েছে, কষ্ট পেয়েছে, অপেক্ষায় থেকেছে। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন মহিব ভাই। আমি আপনাকে আর ভালোবাসবো না, আর তাকাবো না আপনার দিকে। আর কখনো আপনাকে আমি আমার করে চাইবো না মহিব ভাই। মিথির থেকে আপনি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। মিথি আর বেহায়ার মতো ঘুরফির করবে না আপনার আশেপাশে, অপেক্ষায় থাকবে না। দোয়া করি ভালো থাকুন। এটি মিথি। মুহিবের বোধ হয় আবার দম বন্ধ লাগলো। আবারও ওর শ্বাস নিতে কষ্ট হলো। একটা মিথি, সেই ছোট্ট আদুরে মিথি, তার জীবনে একটা আস্ত ফুল ছিল, যে কিনা ছোট থেকেই তার ভক্ত ছিল।
ছোট থেকেই মুহিবের কোথায় উঠতো বসতো, অথচ বড় হওয়ার পর সেই ছোট্ট মিথির কি সাংঘাতিক পাগলামো, কি অসম্ভব দুর্বলতা। মুহিব পাত্তা দিল না, এইটুকুও পাত্তা দিল না সে মিথির অনুভূতিকে, বরং বারবার অবহেলা করে আর জ্ঞান দিয়ে বুঝিয়েছে ও ভুল পথে এগোচ্ছে। ওর অনুভূতি অনুভূতি নয়, বরং আবেগ। অথচ আজকাল মুহিবের মনে হয় সে সময়টায় মিথিকে যদি গুরুত্ব দিত, আজ বোধ হয় তার মাঝে মাঝেই দম বন্ধ হয়ে আসতো না। মিঠি কি সত্যিই অন্যের হয়েছে? সত্যিই তাকে ভুলতে পেরেছে, ভুলে গেছে? মুহিব ভেবে পায় না, তবে এটুকু জানে তার ফুল, আর হয়তোবা তার ফুল নেই। সে হয়তো অন্যের হয়ে গিয়েছে। নয়তো এতগুলো দিন একটা চিঠি আসতো না, একটা সিঙ্গেল মেসেজ আসতো না তাকে জানানোর জন্য। মিথি তো তার জন্য বেহায়া ছিল, পুরোপুরি বেহায়া। সে বেহায়া। মিথি একটা বড় তার খোঁজ নিত না। মুহিবের সাহস হয় না কারোর থেকে এই বিষয়ে নিশ্চিত খবর জানতে। থাক না, অনিশ্চয়তা নিয়ে নিশ্চিত হয়ে গেলে যদি দুঃখরা আরও জেগে বসে তার হৃদয়ে। আদ্র বাসায় ফিরল প্রায় রাত 11টায়। বাসায় মিথি ব্যতীত কেউ নেই। আদ্রর আম্মু আব্বু বোন এক আত্মীয়ের বাসায় গেছে। আজ 2 দিন হলো। আদ্র মাথায় হিসেব করছে বাবা মা ফেরার আগেই মিথিকে নিয়ে গিয়ে অ্যাবর্শন করাতে হবে। রিস্ক নিতে চায় না সে বাচ্চা নিয়ে। আদ্র বাসায় ফিরেই ফ্রেশ হলো, চোখ মুখ পড়লো চোখ ফুলে যাওয়া মিথির দিকে। ঠোঁটের এক কোণে কাটা দাগ, গালে 5টা আঙ্গুলের দাগগুলো স্পষ্ট। কান্না করার ফলে বোধহয় চোখও ফুলে গিয়েছে। আদ্র তীক্ষ্ণ চাহনিতে তাকায়। খাবার খেতে গিয়ে শক্ত গলায় বলল, তুই কনসিভ করেছিস। এই খবরটা যেন ভুলেও আম্মু আব্বুর কানে না পৌঁছায় মিথি। ভুলেও জানো না, মনে থাকবে। কথাটা মিথিকে শাসাতে বললেও মিথি যেন কথাটা শুনে নতুন কিছুই খুঁজে পেল। সন্ধ্যা থেকে সেই সে ভেবেই গিয়েছে কিভাবে বাঁচবে সে, কিভাবে তার সদ্য মাতৃত্বের অনুভূতি দেওয়া বাচ্চাটাকে বাঁচাবে। কিন্তু এতক্ষণে মনে হলো আদ্রর আম্মু অর্থাৎ তার ফুপি এই খবরটা পেয়ে আদ্রর মতো অখুশি হবেন না, তাকে নিশ্চয়ই সাহায্য করবে এই বিষয়ে ফুপি। সে তার কাছ থেকেই সাহায্য নিতে পারে, এমনটা ভেবেই রাতে আদ্র ঘুমিয়ে যাওয়ার পরপরই ভয়ে ভয়ে সে আদ্রর ফোনটা নিল। কাপা হাতে ফুপির নাম্বারটা খুঁজে নিয়েই কল লাগালো, অথচ কেউ তুলল না এত রাতে। মিথির আবারও কল দিল। ঘুম ঘুম স্বরে কেউ অপাশ থেকে কথা বলতেই মিথি কাপা গলায় বলতে লাগলো, ফুপি। বাকিটা বলতে পারল না মিথি, তার আগেই পুরুষালী অবয়ব এসে দাঁড়িয়েছে তার পেছনে। মিথি হতবিহ্বল দৃষ্টিতে ঘুরে চাইতে না চাইতেই ফোনটা তার হাত থেকে পড়ে গেল। অ্যাবর্শন করাবি না তুই মিথি? আমারই বউ হয়ে, আমারই ঘরে থেকে আমার অবাধ্য হয়ে তুই বাচ্চাটা রাখতে চাইছিস? এত সাহস তোর? এই কারণেই আম্মুকে কল দিয়েছিস, আমার সাথে বেইমানি করেছিস, জানোয়ার। বলতে বলতেই মিথির চল চেপে ধরল আদ্র। ব্যথার জায়গায় আবারও ব্যথা দিয়ে নিজের শক্তপোক্ত হাতের অস্তিত্ব বোঝালো। মিথি কেঁদে উঠে, ব্যথায় কষ্টে ভয়ে সে কেঁদে উঠল অসহায়ের মতো। এই যে ফুফিকে কল করতে নিল, নিজের গর্ভে বাড়তে থাকা ভ্রূণটাকে বাঁচানোর চেষ্টা করতে নিল, এটা আদ্র জেনে ফেলার পর তাকে আস্ত রাখবে, নাকি তার গর্ভে বাড়তে থাকা ভ্রূণটাকে? মিথি কেঁদে উঠে অসহায়ের মতো করে বলতে লাগলো, না আদ্র, ভুল বুঝছেন আপনি আদ্র। আমি এই জন্য কল করিনি ফুপিকে, বিশ্বাস করুন আমি এই জন্য কল করিনি আদ্র। চল চেপে রাখায় কথাগুলো স্পষ্ট শোনালো না, একটুও স্পষ্ট শোনালো না। তবু আদ্র বুঝলো, কিন্তু বিশ্বাস করলো না। একটা কথাও সে বিশ্বাস না করে দাঁতে দাঁত চেপে রক্ত লাল চোখগুলো নিয়ে তাকিয়ে শুধালো, তুই বলেছিলি না অ্যাবর্শন করাবি না? তুই বলেছিলি না তুই বাচ্চাটা রাখবি? বলেছিলি তো, কি হলে? বলেছিলি কিনা? মিথি কাঁদতে কাঁদতেই বলল, বলেছিলাম। আদ্র বিদঘুটে একটা হাসি হাসে। একটা ছোট্ট ভ্রূণ, যার কিনা এখনো কোনো সক্রিয়তা নেই, তার জন্য মিথি নিজের প্রাণের মায়াও করছে না। মিথি কি জানে না আদ্রর মাথায় কি পরিমাণ ডাক চাপে? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মিথিকে মেরে ফেলাও খুব অসম্ভব নয়। আদ্র তাচ্ছিল্যের হাসি হেসে মিথির চল ছাড়ে। অতঃপর শুধালো, বাচ্চাটার বাবা হয়ে আমার যেখানে কোনো মায়া হচ্ছে না, সেখানে তোর এত মায়া কেন? জীবনের মায়াও হচ্ছে না তোর? মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো, শুধালো, কারণ আমি মা। তাচ্ছিল্যর হাসিটা আদ্রর পছন্দ হলো না, গা জ্বলে উঠে যেন। শরীরের রাগগুলো বয়ে বয়ে চলে, দাঁতে দাঁত চেপে শুধালো, অ্যাবর্শন তোকে করাতেই হবে মিথি। ওই বাচ্চাটা আমি রাখবো না।
শুধু এই বাচ্চা কেন, তোর গর্ভে আমার কোনো সন্তানেরই জন্ম হবে না মিথি। তোকে আমি আমার সন্তানের মা হতে দিবই না। মিথি স্থির চাহনিতে তাকায়। তার সন্তানের মা হতে দিবে না এটাই কারণ? আশ্চর্য। এই যে আমার সন্তান বলছে, এটুকু তো কি একটু মায়া হচ্ছে না আদ্রর? একটু নিজ নিজ লাগছে না? আপন লাগছে না? আদ্র পিশাচ, আদ্র নিষ্ঠুর। মিথি শুধালো, তাহলে আমার সন্তানেরই মা হতে দিন আদ্র। আপনার বলে কখনো ওকে আপনার কাছে আসতে দিব না। প্রয়োজন হলে ছেড়ে দিন না ওই নিষ্পাপ অস্তিত্বকে। আদ্র তো সহজ মানুষ হলে তো কথা ছিল না। আদ্র মানল না, বরং বিদঘুটে হেসে উত্তর দিল, সে নিষ্পাপ হলেও তুই তো নিষ্পাপ নস মিথি। তোর শাস্তিটা হলেও তোকে পেতে হবে, এবং পেতে হবে মানে সত্যিই পেতে হবে। এটুকু বলে মিথির হাত চেপে ধরল আদ্র। টেনে রুম থেকে বের করে নিতেই মিথি আকুতি মিনতি করে আদ্রর পা জড়িয়ে ধরল। দ্রুত বলল, বিশ্বাস করুন, আমি ফুপিকে এই কারণে কল করিনি। আদ্র, বিশ্বাস করুন। আদ্র ওভাবে পা জড়িয়ে থাকা অবস্থাতেই পা ঝাড়া মারে। মিথি ছিটকে যায় আরেকটু দূরে। ফলস্বরূপ কপালে আঘাত লাগে, রক্ত বের হয়ে আসে দ্রুতই। অথচ আদ্র গলল না, নিজের মতোই পাশাবিকভাবে বলল, তোর মতো ছোট লোক মেয়েকে বিয়ে করাই উচিত হয়নি আমার। তোর মতো মেয়ের মাথায় কত কুবুদ্ধি। ঘুরে তা আমি প্রুফ পেয়ে গেছি, বুঝেছিস? আশ্রয় দিয়েছিলাম, আশ্রিতা হয়ে দিব্যি জীবন কাটাতে পারতি, কিন্তু তোর তো আরো বেশি কিছু প্রয়োজন, তাই না? তাই এই প্ল্যান করেছিস। আমায় বিয়ে করেছেন আপনি আদ্র, আশ্রিতা নয় আমি, এই বাড়ির বউ আমি। মিঠিকে কথাটা বলতে শুনে ধমকে বলে উঠল, শাট আপ। আমি শুধু মুহুকে ভালোবাসি। মাইন্ড ইট, আমার লাইফে শুধু মুহু আছে, তুই না। এটুকু বলেই আদ্রর এক গ্লাস পানি মুহূর্তেই ঢকঢক করে পান করলো। অতপর পৈশাসিক হেসে মিথির দিকে এগিয়ে এসে আবারও হাত চেপে ধরলো, বলল, উঠ, উঠ, এক্ষুনি উঠবি তুই। এক্ষুনি বের হবে বাসা থেকে। উঠ বলছি মিথি। মিথি ঘাবড়ালো দ্বিতীয় দফায়, বলল, এত রাতে? এত রাতে আমি কোথায় যাব আদ্র? যেখানে ইচ্ছে হয় ওখানে যাবি। আমার বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা অনুযায়ী চলতে হবে, আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। মিথির কান্না এলো দ্বিগুণ বেগে। সত্যিই তো, কোথায় যাবে ও? কিছুই তো জানে না, জানে না কি করবে ও বের করে দিলে। কেউ তো নেই ওই বাড়িতে। মিথির ঠোঁট কামড়ে বলার চেষ্টা করলো, আদ্র। আদ্র টেনে উঠাতে চেষ্টা করলো, বলল, স্টপ। অ্যাবর্শন করাবি নয়তো বাড়ি থেকে বের হয়ে যা। এত রাতে কোথায় যাব আমি আদ্র? আমি আমি তো কিছু চিনি না। আদ্র হেসে উঠল উল্লাস করে। মিছির এই অসহায় রূপটাই অপেক্ষার ছিল বোধহয় ও। অতবার হেসে শোধালো, থাকতে দিব তোকে? তোর মতো ছোট লোককে থাকতে দিব আমার বাড়িতে? মিথি উত্তর করলো না। আদ্র ততক্ষণে মিথিকে টেনে তুলেছে, শক্তপোক্ত হাত দিয়ে মিথির হাতটা চেপে ধরে বলল, চল, অ্যাবর্শন করাবি এখনই। মিথির কণ্ঠ কাঁপে। কি বলছে? মিথি আটকাবি কি করে? কোন ভাবে বলল? কি? আদ্র ঠোঁট বাঁকিয়ে হাসে, পৈশাচিক আনন্দ নিয়ে বলল, আমার আর তোর যে বেবিটা পৃথিবীতে জন্মাবে বলে তুই উৎফুল্ল হচ্ছিস, তাকে শেষ করব এখনই, আজই, চল। এটুকু বলেই টেনে হিস্ট্রি মিথিকে টেনে নিয়ে যেতে লাগলো আদ্র। মিথি পারে না ওর শক্তির সাথে, তবুও চেষ্টা করলো আটকানোর। ভাঙ্গা গলায় বলার চেষ্টা করলো, আদ্র, 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 আমি যাব না, যাব না। আদ্র প্লিজ শুনুন না আদ্র, আদ্র প্লিজ, আমার কথাটা শুনুন না আদ্র। এটা আমাদের প্রথম বেবি, আপনার আর আমার প্রথম বাচ্চা আদ্র, আমার প্রথম বাচ্চা আদ্র। আদ্র টেনে হিস্টে সোজা মিথিকে নিয়ে বাসার বাইরে এলো। দরজা লক করতে করতে হিসে বলল, জাস্ট শাট আপ। আদ্র, একটা বার শুনুন, একটা বার। কি শুনবো? কি শুনবো আমি? তোকে না চাইতেও বউ করেছে, বিয়ে করেছে, এটুকু এনাফ। কিন্তু তুই আমার বাচ্চার মা হবি, এই কথাটা মুহু পর্যন্ত গেলে মুহু আমায় ছেড়ে দিবে মিথি। আমি মুহুকে পাগলের মতো ভালোবাসি, তুই আন্দাজও করতে পারবি না ওকে আমি কতটা ভালোবাসি মিথি। মিথি নীরবেই তাকায় এবার। মুহুর পরিচয় পেয়ে তার কষ্ট হচ্ছে না, একটুও দুঃখ হচ্ছে না। সে শুরু থেকেই জানে আদ্রর কাছে সে কেবল ভোগ্যবস্তু, ভালোবাসা না। অথচ কষ্ট হলো এই ভেবে যে আদ্রর ভালোবাসা কতটা সস্তা। ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে সে শুধালো, এতটা ভালোবাসার পরও অন্য একজনকে রাতের পর রাত নিজের শরীরে জড়িয়েছেন, ছুঁয়েছেন। আপনার মুহু এসব জানে আদ্র? আদ্র তীক্ষ্ণ চাহনিতে চাই, ভুরু বাঁকিয়ে মিথির দিকে এমন ভাবে তাকায় যেন এক্ষুনি মেরে ফেলবে। বলল, স্টপ। তোকে বিয়ে করেছি, তোর শরীরের উপর আমার অধিকার ছিল।
তুই তুই দেখতে সুন্দর বলে আমি তোকে রাতের পর রাত কাছে টেনেছি, এই ছাড়া আর কিছু না। আমি এতটা নির্বোধ বা পৌরুষহীন নই যে মেয়ে পাশে নিয়ে শুয়েও স্থির ঘুমিয়ে থাকবো। মিতি শুনল, বিড়বিড় করে আওড়ালো, কাপুরুষ। তারপর আদ্র শুনল না স্পষ্ট, তবুও বোধহয় বুঝলো মিথির চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টেনে ধরলো। রাগের সহিত বলল, কি বললি? কি বললি তুই? মিথি এবার ব্যথায় প্রতিক্রিয়া দেখালো না, উল্টো বলল, ছাড়ুন, চুলগুলো ছাড়ুন আদ্র। আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমার বাচ্চাটাকে মেরে ফেলতে এত উঠে পড়ে লেগেছেন কি শুধু মোহর জন্যই, শুধু প্রেমিকার জন্য? তোকে বলতে রাজি নই আমি। ভীতু মিহির মিথির আজ বোধহয় সাহস হলো। আবার বলল, ও অবৈধ নয় আদ্র, ও বৈধ। ওর বাঁচার অধিকার আছে। ওরও দুনিয়ার আলো দেখার অধিকার আছে আদ্র। আদ্র এবার স্রেফ মিথির গলা চেপে ধরল, শক্তপোক্ত হাত দ্বারা গলা চেপে রেখে বলল, আমি চাইলে ওর সঙ্গে সঙ্গে তোকেও মেরে ফেলতে পারি মিথি। তুই ভালোভাবেই জানিস এটা অসম্ভব না। এবার বল, মেরে ফেলবো? মেরে ফেলবো তোকে? মিথি তাকিয়ে থাকে, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। কোনো রকমে উত্তর করল, এই জীবনটাও যে আমার খুব একটা চাওয়ার। আপনাকে কে বলল আদ্র? মেরে ফেলুন, তোকে মারা যাবে না, তুই শুধু আম্মুর জন্য। নয়তো বিয়ের রাতে তুই শেষ হয়ে যেতি মেথি। এটুকু বলেই গলাটা ছাড়লো আদ্র। পুনরায় হাত টেনে সিঁড়ি বেয়ে নিচে নামালো মিথিকে, জোর করে গাড়িতে তুললো। অতঃপর গাড়ি চালাতে গিয়ে নিয়ে বলল, এই কাহিনীর সমাপ্তি আজই হবে মিথি। আমি দেখব তুই কিভাবে এই সন্তান তোর গর্ভে রাখিস। মিথি, তুই রেডি তো অ্যাবর্শন করাতে? তোর অনাগত সন্তানের অস্তিত্ব নিঃশেষ করার অনুভূতি কেমন হবে মিথি? কষ্ট হবে তোর? আদ্রর বিচ্ছিরি ভঙ্গিতে বলা কথাটাই মিথির মাথাটা ঝিমঝিম করে উঠে যেন। অথচ সন্তানটা আদ্ররও। মিথির ভেতরে বেড়ে ওঠা অংশটা তার নিজের, আদ্রর। আদ্র কতটা নিষ্ঠুর, কতটা কাপুরুষ মিথি শোনে। শরীরটা ক্লান্ত লাগছে তার। এখন বোধ হচ্ছে যেন তার শরীর সে সামলাতেই পারবে না। কাঁপছে বোধহয় দুর্বলতায়। মিথি গাড়ির জানলা দিয়ে চেয়ে দেখলো ব্যস্ত শহরের ব্যস্ত দৃশ্য। আদ্র খুব স্পিডেই গাড়ি ড্রাইভ করছে, স্বাভাবিকের তুলনায় দ্রুত গতিতে। মিথি চাইল মুখে বিদঘুটে হাসি নিয়ে ড্রাইভ করতে থাকা আদ্রকে দেখে উত্তর করলো ছোট শ্বাস ফেলে, আদ্র, একটা ছোট ভ্রূণকে এত ভয় আপনার? কিসের এত রাগ তার প্রতি? কিসের এত তাড়া ওকে শেষ করার? কিসের এত ভয় আদ্র? আদ্র পাশ ফিরে চাইল দ্রুতই। চাহনি ক্ষিপ্ত, এতটাই তীক্ষ্ণ যে মিথিকে সে মেরে ফেলবে এমন ভঙ্গি। রাগে হাঁসফাঁস করতে করতে সে দ্রুতই গাড়ির ব্রেক কষল। এতটাই আকস্মিক এই ঘটনাটা ঘটল যে মিথির তাল সামলাতে পারল না। মাথাটা ঝুঁকে গেল সামনের দিকে। কপালের কাছটায় আবারও আঘাত লাগলো গাড়ির সাথে। আদ্র শাসালো, এক হাতে মিথির চল চেপে ধরে আরেক হাতে আঙ্গুল উঁচে শাসনের ন্যায় শুধালো, তোকে ইচ্ছে করছে আমার কি জানিস মিথি? লাথি মেরে গাড়ি থেকে বের করে দিতে। তোকে আমার স্রেফ মেরে ফেলতে হচ্ছে মিথি। ওইটুকু ভ্রূণকে আমি ভয় পাবো? আমি আমি আদ্র মিথি, চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আদ্র যে কাউকে ভয় পায় না। কতটা গর্ব করে বলছে আদ্র নিজেরই পরিচয়টা। কতটা দম্ভ। মিথি এই দম্ভটা দেখলো স্থির চোখে। একটা সুদর্শন পুরুষ মানুষ আদ্র, দেখতে কি ভীষণ সুদর্শন, অথচ তার স্ত্রী প্রেগনেন্ট হতে সে মেনে নিতে পারছে না। তার নিজেরই সন্তান পৃথিবীতে জন্মাক সে চাইছে না। তার নিজেরই বাচ্চাকে সে দুনিয়াতে আসার আগে অ্যাবর্শন করেই মেরে ফেলতে চাইছে। তার নিজের স্ত্রী সন্তান সম্ভবা জেনেও সেই স্ত্রীর গায়ে হাত তুলছে। এই মাঝরাত্রিরে গাড়িতে থেকে লাথি মেরে বের করে দেওয়ার কথা বলছে। এমন ভদ্র পুরুষের দম্ভ করা মানায়? লজ্জা হয় না একবারও? একবারও ঘৃণা হয় না নিজের প্রতি? মিথির তো হচ্ছে। এমন কাপুরুষের দিকে মিথির তাকাতেও ইচ্ছে হলো না। ঘৃণা হলো, কেবলই ঘৃণা। ঘৃণাই তার ভেতর থেকে বমি উগড়ে আসবে যেন। আদ্র শক্তপোক্ত শরীরের শক্তির সাথে মিথির পারার কথা নয়। তার উপর এখন ক্লান্ত সে, দুর্বলতায় শরীর এলিয়ে আসছে কেমন। চোয়াল লেগে চেপে ব্যথাই হচ্ছে। অথচ প্রতিক্রিয়া দেখালো না ও। ওভাবেই তাচ্ছিল্যের সঙ্গে বলল, আমি জানি না জন্মের আগে ফুফাও আপনাকে অ্যাবর্শন করিয়ে দুনিয়া থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলার কথা ভেবেছিল কিনা আদ্র। তবে দুনিয়াতে এনেও খুব মহান কাজ করেননি তারা। আপনি আপনি একটা অমানুষ আদ্র। আপনার নিজের পরিচয় নিয়ে এতটা গর্ব করা মানায় না।
আদ্র খেপে গেল। এবারে চোয়ালটা এতটাই শক্ত করে চেপে ধরলো যেন ভেঙ্গি গড়িয়ে যাবে মুখ। ব্যথায় কুঁকড়ে উঠল মেয়েটা। আদ্র রাগে হিস করে শুধালো, কি বললি? তোর খুব সাহস বেড়েছে তাই না মিথি? অনেক বেশি। তুই জানিসও না আমি তোর কি পরিণতি করতে পারি। এটুকু বলেই মুখ ছাড়লো। মিথি তখন জোরে জোরে শ্বাস ফেললো কেবল। শ্বাস নিয়ে শুধালো, মেরে ফেলবেন তাই তো? আপনার মতো জানোয়ারের পাশে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আদ্র চোখ রাঙালো, রক্তলালাপ চক্ষু নিয়ে চাইলো মিথির দিকে। এই মেয়েটাকে সে মারতে পারবে না, নয়তো কত আগে মেরে ফেলতো সেই মেয়েকে। নানার বংশের একমাত্র মেয়ে, তার আম্মুর আদরের মেয়ে, তাই তো এই মেয়েকে মারার সাহস হয় না তার। নয়তো সে সত্যিই এই মেয়েকে এই মুহূর্তে মেরে দিত। আদ্রর রক্তলালাপ চক্ষু নিয়ে তাকে হিসেস করে বলল, মিথি, ওয়ার্ন করছি, বারবার ওয়ার্ন করছি, তোকে আমি রাগের বসে মেরে ফেলতেও দুবার ভাববো না। নিষেধ করলো কে? প্লিজ মারুন। আগে তো ভয়ে ভীতু হয়ে থাকতি, ভাবখানা এমন ভাজা মাছ উল্টে খেতে পারিস না, এখন প্রাণের ভয় হচ্ছে না তোর? মিথি হাসলো, বলল, একটা ছোট প্রাণ যেখানে আমার মধ্যে অনিশ্চয়তা নিয়ে বেড়ে উঠছে, সেখানে নিজের প্রাণ মায়ার গুরুত্ব দিই কি করে আদ্র? জানেন তো আদ্র, মামা মা মা অনুভূতিটা মেয়েদের খুব প্রিয় হয়, খুব। আদ্র এই পর্যায়ে গাড়িতে ঘষে বসালো, অতিরিক্ত রাগে শুধালো, লেম কথাবার্তা। তোর এই টিপিক্যাল মেয়েদের মতো মা মা অনুভূতিটা নিয়ে পড়ে থাকাটাকে আমি সহ্য করতে পারছি না মিথি। না তোকে সহ্য করতে পারছি, আর না তোর ওই বাচ্চাটাকে সহ্য করতে পারছি। তাহলে আমায় ছেড়ে দিন। আমি সত্যিই আপনার সন্তানকে জন্ম দিব না। আমার আমার সন্তানকে জন্ম দিব। সে একান্তই আমার হবে আদ্র। এটুকু বলে শেষ চেষ্টা স্বরূপ যখন গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, লাভ হলো না, খুললো না। আদ্র তা দেখে হেসেই শুধালো, লকড। পারবি না তুই মিথি। এতটাও বোকা আমি নই যে তোকে এত সহজেই ছেড়ে দেব মিথি। তুই জানিস না তোর জীবনটা কতটা দুর্ভোগে কাটবে। কিসের এত রাগ আদ্র? যেতে দিন না। আদ্র ক্ষিপ্ত, জেদি, রাগী গর্জন করে উঠা সিংহের ন্যায় ও হঠাৎই বলে উঠল, তুই চালাকি করে কনসিভ করছিস, এটাই রাগ। তুই বেবি নিয়েছিস, এটাই রাগ। তুই আমার সন্তান গর্ভে ধারণ করে আমারই সামনে বসে আছিস, এটাই রাগ। সবটা স্বাভাবিক ছিল, আমি গুছিয়ে আনছিলাম সবটা। তুই এর মধ্যে সব এলোমেলো করে দিয়েছিস মিথি। অনেক বড় ক্ষতি করতে চাচ্ছিলি তুই আমার, এটাই রাগ। এটুকু বলে গাড়ি পুনরায় ড্রাইভ করলো আদ্র। মিথি শুধু চেয়ে আছে, কি বড় ক্ষতি করতে যাচ্ছিল ও? কি এলোমেলো করেছে, কি বা গুছিয়ে আনছিল? আদ্র শেষবারে গাড়ি চালিয়ে থামালো একটা হসপিটালের সামনে। বড় বড় অক্ষরে উপরে লেখা আছে, হসপিটাল লেটার। পরপরই ভয় চেপে ধরল হৃদয়ে। সে কি হেরে গেল? সত্যিই হেরে যাবে? বাচ্চাটাকে সে মুছে ফেলতে দিবে? আদ্র মুছে ফেলবে এই প্রাণটাকে? মিথি তাকালো আদ্রর দিকে। ঘৃণায় চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। একজন বাবা কি করে পারে এমন করতে? এতটা পিশাচ হতে কি করে পারে? আদ্রর মাঝে কি একটুও মায়া দেওয়ার অবশিষ্ট নেই? মিথি দ্রুত বলল, ছোট শ্বাস ফেলে, অ্যাবর্শন আমি করাবো না আদ্র। শেষবার বলছি, যেতে দিন, যেতে দিন আমায়। তোকে বিশ্বাস করছি না আপাতত মিথি। কি গ্যারান্টি আছে যে তুই আম্মু আব্বুকে কিছু বলবি না? আদ্র মানবে না জেনেও মিথি তবুও বলল, গ্যারান্টি এটাই, আমি আমার ভেতরে বেড়ে ওঠা প্রাণটাকে ভালোবাসতে শুরু করেছি। তাকে আজীবন বাঁচিয়ে রাখতে হলেও আমি কাউকে কিচ্ছু বলবো না। আদ্র, আমি জানি আপনি কতটা নির্দয়। আপনি কি করতে পারেন তাও জানি। বিশ্বাস করুন আমায়। আদ্র বিশ্বাস করলো না। অনেকটা জোর জবরদস্তি করে গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে মিথিকে নিয়ে প্রবেশ করলো হসপিটালে। অতঃপর নির্দিষ্ট দিকে পা বাড়িয়ে নিজেরই পরিচিত ফ্রেন্ড ডক্টর ফাজরিনের কাছে গেল। মিথিকে অনেকটা শক্তি দিয়েই হাত চেপে ধরে ফাজরিনকে সর্বপ্রথম শুধালো, শি ইজ প্রেগন্যান্ট ফাজরি। ফাজরিন বাকিটুকু শোনার আগে মিথিকে দেখে নিয়ে দ্রুত বলল, এই অবস্থা কেন ওর? মুখ চোখে এত আঘাত কেন আদ্র? আদ্র ফাজরিনের উপরেও রাগলো, রুষ্ট স্বরে বলল, তোকে তো এসব দেখতে বলিনি, যা করতে বলেছি তাই কর। ওর দিকে নজর না দিয়ে তাই কর। রুডলি বিহেভ করছিস আদ্র। তুই কি ওকে মেরেছিস আদ্র? উত্তর দে। আদ্র ক্ষিপ্ত ভঙ্গিতে চাইল, বলল, তুই ডক্টরের মতোই কাজ কর। এত বেশি না, এর বেশি না, ওকে? ফাজরিন রাগের নাক ফুলালো বোধ হয়। আদ্র ওর কলেজ লাইফের বন্ধু হতে পারে, কিন্তু ওর সাথে এভাবে কথা বলার রাইট ওর নেই নিশ্চয়ই। এটুকু মনে মনে রাগ পুষেই ও মিথিকে নিয়ে গেল। আল্ট্রাসোনোগ্রাফি করালো। মিথি ততক্ষণে চিন্তায় ভয়ে অস্থিরতায় শরীরে কাঁপছিল।
চোখ ঝাপসা ঠেকছিল, তবুও বারবার ও ডক্টর ফাজলিনকে কেবল একটাই কথা বলল, আমি অ্যাবর্শন করাবো না ডক্টর, প্লিজ, আমি অ্যাবর্শন করাবো না। এতটাই ভয়ে চেপে ধরেছিল যে আলট্রাসোনোগ্রাফিতেও মিথির অ্যাবর্শনই ধরে নিয়েছিল বোধহয়। অস্থিরতা দেখাচ্ছিল, অবাধ্য হচ্ছিল। এক পর্যায়ে ফাজলিন ধমকালো। এর অনেকটা সময় পর ফাজলিন আদ্রর কাছে এলো। একটা রিপোর্ট দেখিয়ে বলল, সে 7 সপ্তাহের প্রেগনেন্ট আদ্র। তুই তার সাথে এমন অমানুষের মতো বিহেভিয়ার করেছিস, নেশা করেছিলি রাতে। এমনটা কি করে করতে পারলি তুই? ওই জানোয়ারটা বলেছে আমি ওর সাথে কি করেছি। ওই বলেছে, তাই না? ওর সাহস এতটা? ও বলেনি? আমি বুঝতে পেরেছি। তোকে দেখেছি কলেজ লাইফে কতটা উগ্র ছিলি। আদ্র ফাজলিনের দিকে অসন্তুষ্ট চোখে চাইল। বড্ড ভাব মাখিয়ে ফাজলিনকে শুধালো, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ দ্য বেবি ফাজলিন। অ্যাবর্শন করানোর জন্য নিয়ে এসছি তোর কাছে। ফোনে বলেছিলাম না তোকে? আমার হাতে সময় নেই বেশি, দ্রুতই অ্যাবর্শন করা। ফাজলিন কপাল কুঁচকে বলল, এই অবস্থায় ওর শরীর দুর্বল অনেক আদ্র। আদ্র ভুরু কুঁচকে বলল, তো সমস্যা কি? এখনই অবর্ষণ করাবি? আমাকে বাড়ি ফিরতে হবে আবার ওকে নিয়ে। ফার্স্ট ফাজলিন, ওই বাচ্চাটা আমি চাই না। ফাজলিন চেয়ে রইল কিভাবে? একটা পুরুষের মধ্যে কতটুকু মনুষ্যত্বের অভাব ঘটলে এমনটা বলতে পারে? কতটা কাপুরুষ আদ্র বলল, সিরিয়াসলি? আদ্র রাগী ভঙ্গিতে বলল, স্টপ, জ্ঞান দিবি না ফাজলিন। তোর জ্ঞান শুনতে বসে নেই আমি, জাস্ট অ্যাবর্শন করাতে এসেছি। তুই করাবি কিনা বল, নয়তো আমি নিজেই অন্য কোথাও গিয়ে করাবো। এটুকু বলেই আদ্র মিথির কাছে গেল হুড়মুড় করে। হাতে তখনও রিপোর্টটা। মিথির মুখে ক্লান্তি, ভয় যা দেখে আদ্র শান্তি পেল। অদ্ভুত এক পৈশাচিক আনন্দ হচ্ছে। আদ্র খুব উল্লাস করে আল্ট্রাসোনোগ্রাফির পাতাটা দেখল, তার নিজের সন্তানের অস্তিত্ব। অথচ আদ্রর চোখ মুখে পৈশাচিক হাসি। একটু পর সে এই অস্তিত্বটা চিরতরে মুছে দেবে। একটু পরে সব শেষ, এমনটা ভেবে পৈশাচিক হেসেছে, মিথির দিকে চাইল। ব্যঙ্গস্বরে বলল, বলেছিলি না তোর গর্ভের বাচ্চাটা রাখবি তুই? আমার সন্তান জন্ম দেওয়ার বহু শখ না তোর মিথি? খুব তো বলেছিলি অ্যাবর্শন করাবি না। ফাইনালি কি হলো মিথি? তোকে হসপিটালে আসতে হলো তো মিথি সোনা। হেরে গেলি তুই। সো স্যাড। তোর তো আমার বাচ্চার মা হওয়া হলো না মিথি। মিথির চোখ ভিজে আসে, শরীর ক্লান্ত লাগে, ব্যথায় শরীর টন টন করে, চোখ জোড়াও নিভু নিভু জুড়ে আসে যেন। তবু আদ্রর দিকে চেয়ে হুট করেই হাসলো সে। আদ্র সুদর্শন, সুন্দর, দেখতে কি সুন্দর, সুপুরুষ লাগে। অথচ একটা পুরুষ সুন্দর হলে যে মানুষটা আসলে সুন্দর হয়, এই ধারণা মিথ্যে। মিথি তা প্রমাণ পাচ্ছে বিয়ের রাত থেকেই। এই যে মিথি সন্তান সম্ভবা নারী এবং তার স্বামী এই বাচ্চা চায় না, অ্যাবর্শন করাতে জবরদস্তি করে এই মাঝরাতে হসপিটালে নিয়ে এসেছে, গর্ব করে নিজের সন্তান শেষ করার খবর দিচ্ছে। এটুকু ভেবে মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো। বিধাতা তার ভাগ্যটা এমনভাবে না সাজালেও পারত। কেন এমন করলো বিধাতা? কেন তার ভাগ্যে এই কাপুরুষটাই জুটল? মিথির ঠোঁট এলিয়ে বলল, নিজেরই অংশ, নিজেরই সন্তানকে নিয়ে আপনার এত ষড়যন্ত্র আদ্র। এত একটা ভ্রূণের অস্তিত্ব মুছতে আপনি উঠে পড়ে উন্মাদ হয়েছেন এমন? অ্যাবর্শন নামক পৈশাচিক শব্দটা 7 সপ্তাহের ছোট্ট প্রাণটার উপর ছাপিয়ে দিচ্ছেন তো? দোয়া করি কখনো শুধু এর জন্য আপনি আফসোস না করুন আদ্র। আফসোস করার প্রশ্নই ওঠে না আমার। অতিরিক্ত দুর্বলতায় আর ক্লান্তিতে মিথি জ্ঞান হারিয়েছে। অতঃপর যখন জ্ঞান ফিরল, তখনই অজানা ভয়ে আতঙ্কে ও কেঁদে ফেলল। সর্বপ্রথম নিজের পেটের উপর হাত রেখে হাউমাউ করে কেঁদে বলতে লাগলো, ওরা মেরে ফেলেছে আমার বাচ্চাটাকে, মেরে ফেলেছে। আমার প্রথম অনুভূতি, একটা মেয়ের মা হওয়ার স্বপ্ন, মা অনুভূতি, প্রথম সন্তানকে তার নিজের স্বামী যেখানে শেষ করতে উঠে পড়ে লেগেছে, সেখানে মিথি কি করে বিশ্বাস করবে ওর জ্ঞান হারানোর ওই সময়টুকু আদ্র কাজে লাগায়নি? ওই সময়টুকুতে যে তার সন্তানকে নিঃশেষ করবে না, এতটা ভদ্র মানুষ তো আদ্র নয়, মোটেই নয়। মিথি কাঁদে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় মেয়েটার। ডক্টর ফাজলিন একাধারে শুধু বুঝিয়ে চলেছে যে কিচ্ছু হয়নি, তার সন্তান ঠিক আছে। ফাজলিন কিছুই করেনি মেয়েটার, কিছুই না, ওর সন্তান নিরাপদ আছে। এটুকু মিথি বিশ্বাসই করতে চাইল না যেন। বারবার কান্নার দরুন হেঁচকি তুলছিল। ঠিক সেই সময় মিথির সামনে এসে বসলো তারই ফুফি, আদ্রর মা। মিথির দিকে অনেকটা রাগ রাগ চাহনি নিয়ে চাইল ও। গম্ভীর দীর্ঘ গলায় শুধালো, অ্যাবর্শন করাতে এসেছিস মিথি? একটা বাচ্চা তুই সামলাতে পারবি না? নিজের মা হয়ে নিজেই এসেছিস অ্যাবর্শন করাতে, লজ্জা হচ্ছে না তোর? মিথু এতটা সময়
পর কান্না থামালো, তবুও হিচকি থামছে না মেয়েটার। কান্না চেপে সে ফুপির দিকে চাইলো বিস্ময় নিয়ে। ফুপি কি করে জানলো বিষয়টা? কি করেই বা জেনেছে এখানে অ্যাবর্শন করাতে এসেছে? কে বলেছে? মিথির মাথায় এতগুলো প্রশ্ন ঘুরছে। ঘোরাফেরা করতেই পুনরায় কেঁদে উঠল ও। ঠোঁট কামড়ে সে কান্না আটকানোর চেষ্টা চালাতেই আদ্রর মা আবারও বলল, আদ্র কোথায়? ওকে না বলে এসেছিস তুই? এতবার করলি, কল তুলছে না কেন ও? আর তুই, তুই কি করে পারলি এসব ভাবনা চিন্তা করতে মিথি? কবে থেকে তুই এতটা চালাক হলি যে নিজের সন্তানকে শেষ করতে হসপিটালে চলে এলি? মূলত আদ্রর মা বাবা এত রাতে হসপিটালে এসেছিল আদ্রর দাদিকে নিয়ে। শ্বাসকষ্ট উঠে অবস্থা গুরুতর ঠিক ছিল বলে আনা হয়েছিল, অথচ আসার পর এখানে কিভাবে যেন দেখে ফেললেন মিথিকে। তখন মিথির জ্ঞান নেই। নার্সকে জিজ্ঞাসাবাদ করতে জানতে পারলেন অ্যাবর্শন করাতে এসেছে। শুধু মিথিকেই দেখেছিলেন উনি, আদ্রকে নেই, যার ফলস্বরূপ দোষটা একতরফাভাবে মিথিকেই দিয়ে যাচ্ছেন। মিঠি ছোট শ্বাস ফেলে দম আটকে আসে যেন। মিথি কি বলে দিবে যে উনার নিজের ছেলেরই দায়ী না তার গর্ভে বাচ্চাটাকে বেড়ে উঠুক? মিথি কি বলে দিবে তার ছেলেটা কি পরিমাণ অমানুষ? মিথির তাকিয়ে থাকার মাঝেই আদ্রর মা আবারও বলল, কথা বলছিস না কেন মিথি? তোকে ছেলের বউ করে এনেছি আমি, মেয়ের মতো ভালোবেসেছি, কিন্তু তাই বলে তুই যা করবি তাই মেনে নিব না আমি। বল কেন করেছিস এমনটা? মিঠির ছোট শ্বাস ফেলে উত্তর দেওয়ার জন্য যেই মুখ খুলবে অমনি ফোন বাজলো। কে কল করলো বোঝা গেল না, তবে আদ্রর মা কল তুলে রাগী স্বরে বলে উঠলেন, কোথায় তুমি? কতবার কল দিয়েছি আদ্র। মিথি কোথায়? কি করছো ওর সাথে? ও হসপিটালে কেন? আদ্র একদম ভদ্রভোলা, কিছুই জানে না এমন ভঙ্গি করে উত্তর করলো ওপাশ থেকে, কোন হসপিটালে? উনি হসপিটালের নাম বললেন। অতঃপর আবারও জিজ্ঞেস করেন, এবার বলো কি করেছো? কি করব? কিছুই করিনি তো আম্মু। তাছাড়া ও কোথায় কিভাবে জানবো আমি আম্মু বলো? তুমি ছাড়া কে জানবে? বাড়িতে তুমি ছাড়া তো কেউ থাকার কথা নয়। বলো কি করেছে ওর সাথে? ওর চোখে মুখের অবস্থা এমন কেন? আদ্র আবারও কিছু না জানে না এমন ভঙ্গিতে বলল, আমি তো জানি না। আমি মুহুর কাছে আম্মু। মুহুর কাছে? তুমি আবার মুহুর কাছে গিয়েছো আদ্র? সময় দিচ্ছি তোমায়, জাস্ট 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তুমি হসপিটালে এসে পৌঁছাবে। এটুকু বলেই কল রাখলো আদ্রর মা। মিথির চোখ মুখে তাকিয়ে স্পষ্ট দেখলো আঘাতগুলো, বিচ্ছিরি দেখাচ্ছে আঘাতগুলো। ঠোঁটের কোণায়, কপালের, এমনকি গালগুলো কালচে কালচে হয়ে আছে। শুধালো, মুখ চোখের এই হাল কেন তোর? কি হয়েছে বল? মিথি তাকায়। একদিকে যেমন সাহস হয় বলে ফেলতে, তেমনই অন্যদিকে ভয় হয় আদ্রর। বলবে ফুপিকে? বলে দিবে সব? এসব ভাবতে ভাবতে মিথি হুট করে উত্তর দিল, ফুপি, আমি আমি পড়ে গিয়েছিলাম ফুপি। মিথি এর আগেও আদ্রর হাতে মার খেয়েছে এবং জিজ্ঞেস করলে এমনভাবেই অজুহাত দিত। মিথি আজও অজুহাত দিল অজানা ভয়ে। বার কয়েক শ্বাস ফেলে আবারও বলল, আমি অ্যাবর্শন করাতে চাই না ফুপি। বিশ্বাস করো, এখানে আমি মোটেই অ্যাবর্শন করাতে আসিনি। আদ্রর মা শুধালো মিথির দিকটা চেয়েও। এরপর আর কোনো প্রশ্ন করলেন না উনি, তবে নার্সকে বললেন কাটা জায়গাগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিতে। অতঃপর একটা সময় পর আদ্র এলো। আদ্র হসপিটালেই ছিল। নিজের আম্মুকে মিথির পাশে তখন দেখেই পালিয়েছিল, এক প্রকার যাতে মায়ের চোখে না পড়তে হয়। অতঃপর এতটা সময় ঘাপটি মেরেছিল হসপিটালে। মা কল করে বলাতেই সে এসেছে এখানে। ভাবখানা এমন করে সে এসেই শুধালো, আম্মু তোমরা এখানে? তুমি সত্যিই জানো না কিছু আদ্র? না তো, কি হয়েছে আম্মু? মিথিমা হতে চলেছে, তুমি জানো না? জানতে না? ও এত রাতে হসপিটালে কেন আদ্র? তাও আবার অ্যাবর্শনের জন্য? তুমি কিছুই জানো না, যেখানে বাচ্চাটা তোমার আর মিথির। আদ্র মুহূর্তেই মুখ চোখে বিস্ময় ভাব আনলো। মায়ের দিক চেয়ে মিথ্যে ঢং করে দ্রুত শুধালো, হোয়াট? কি বলছো তুমি আম্মু? আদ্রর মা ছেলের দিকে তাকালো, বলল, তুমি সত্যিই জানো না আদ্র? আদ্র সোজাসুজি উত্তর দিল, না আম্মু, আমি সত্যিই জানি না। আদ্রর মা এবার মিথির দিকে তাকালো, বলল, মিথি, বাচ্চাটা আদ্ররও। তুই ওকে জানাসনি কেন একবারও? ওর অধিকার ছিল তো, তাই না? মিথি এতটা সময় আদ্রর অভিনয় দেখছিল। কি দারুণ মিথ্যে বলে আদ্র, কি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে মিথ্যে বলে। কথাগুলো একদমই মিথ্যে বলে মনে হয় না। তাচ্ছিল্য নিয়ে তাকাতেই আদ্রর মায়ের কথার বিপরীতে সঙ্গে সঙ্গে উত্তর করলো, বাচ্চাটা আমার না আম্মু। মিথির সাথে আমার তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি যে ও আমার বাচ্চার মা হবে। এটা অন্য কারোর বাচ্চা। তোমার আদরের পুত্রবধূ নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল আম্মু। এই জন্যই তো এই মাঝরাত্রিতে অ্যাবর্শন করাতে এসেছো।
দুইজন নার্স একদম সম্মুখে এবং ডক্টর ফাজলিনও ছিল পাশের রুমে। এতগুলোর বাইরের মানুষ এবং নিজের মায়ের সামনে নির্দ্বিধায় আদ্র নিজের সন্তানকে নিজের অংশকে অস্বীকার করতে দুবারও ভাবল না। মিথিকে চরিত্রহীন প্রমাণ করতেও দুবার ভাবল না। মিথি নিজের ভাগ্যের প্রতি উপহাস করল। কতটা সৌভাগ্য হলে ও এমন স্বামী পায় জীবনে, কতটা ভাগ্যবান হলে এতটা কাপুরুষ জুটে কপালে। মিথি চাইল আদ্রর দিকে, সরাসরি নজর ফেললে তাকাও শোধালো, আদ্র, আমার চরিত্রকে পর্যন্ত ছাড় দিলেন না। আপনার এই ষড়যন্ত্র থেকে নিজের সন্তানকে নিজেই অস্বীকার করছেন। এতটাই অমানুষ আপনি, আদ্র। আদ্র ক্ষিপ্ত চাহনিতে তাকাই। উত্তর করল, তোর চরিত্র যদি ভালোই হতো, যদি বাচ্চাটা আমারই হতো, তাহলে তুই এত রাতে লুকিয়ে লুকিয়ে হসপিটালে এলি কেন? অ্যাবর্ষণ করাতে বকা পেয়েছিস আমায়? আদ্রর গলায় কতটা আত্মবিশ্বাস, আদ্র কতটা কনফিডেন্স নিয়ে মিথির প্রতি দোষ চাপাচ্ছে, অথচ মেইন কালপ্রিটও নিজের সন্তানকে নিজেই শেষ করতে হসপিটালে নিয়ে এসেছিল ও। আদ্র আসলেই মানুষ তো, মনুষ্যত্ব আছে এই মানব পুরুষটার। আদ্র কি জানে একজন নারীর জন্য তার চরিত্র কতটা মূল্যবান? আদ্র জানে নারী তার চরিত্রের পবিত্রতা কতটা সাবধানতার সহিত রক্ষা করে চলে? জানে না। আদ্র, তুই সত্যিই মিথির সন্তানের বাবা নও? মিথির গর্ভে অন্য কারো সন্তান বলছো? আদ্রর মায়ের ধমকে বলা কথাগুলো আদ্র শান্ত ভঙ্গিতেই শুনল। অতঃপর গড় গড় করে আবারও নাটক করে মিথ্যে বলল, বললাম তো আম্মু, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক হয়েই ওঠেনি। তুমি তো জানো এই বিয়েটা আমি মানিনি। জানতে না? আমি তো মুহুকে ভালোবাসি আম্মু। তাহলে ও কি করে আমার সন্তানের মা হবে? আমি সত্যিই বলছি আম্মু, ওর গর্ভে আমার বাচ্চা নয়। মিথি শুধু আদ্র নামক কাপুরুষটার এত আত্মবিশ্বাসের সহিত মিথ্যেগুলো দেখছিল। সে নির্দ্বিধায় বলে চলেছে এক একটা কথা। আদ্রর মা বোধহয় ছেলের উত্তরে সন্তুষ্ট হলেন না। এবার সোজা মিথির দিকে চাইলেন, শুধালেন, ও সত্যি বলছে মিথি? বাচ্চাটা আদ্রর নয়। মিথি উত্তর শুনে আদ্রর দিকে একবার চেয়ে আদ্রর মায়ের দিকে তাকালো। যে বাবা ইতিমধ্যেই তার সন্তানকে অস্বীকার করেছেন, যে স্বামী ইতিমধ্যে স্ত্রীকে চরিত্রহীনা প্রমাণ করেছে, তাকে সন্তানের দাবিদার করাটা কি ভুল নয়? মিথি কি করে এই কাপুরুষকে সন্তানের বাবা বলবে? তাই শান্ত স্থির অথচ দীর্ঘ চাহনিতে তাকিয়ে ও উত্তর করল, বাচ্চাটা শুধুই আমার ফুপি, শুধুই আমার, আর কারণ নয়। আদ্রর মায়া বোধহয় বুঝল না মিথির থেকেও এমন উত্তর পেয়ে উনি ধমকে বললেন, মিথি হেয়ালি করবে না, বল বাচ্চাটা আদ্রর নয়। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এঁকে মিথি বলল, যে ইতিমধ্যে নিজের সন্তানকে অস্বীকার করেছে, তাকে আমি কি করে আমার সন্তানের অংশীদার করি? একটা কাপুরুষকে অন্তত আমি কোনোদিন আমার সন্তানের অংশীদার হতে দিব না ফুপি। কাপুরুষ শব্দটা গিয়ে লাগলো আদ্রর গায়ে, জ্বলে উঠলো ওর আগে। মিথি ওকে কাপুরুষ বলছে, আজই বলেছে, বহুবার ইঙ্গিত দিয়ে বহু কিছু বলেছে। মিথির কি সাহস বেড়েছে আজ, মা হবে জানার পর থেকে, নাকি অন্য কিছু? আদ্র রেগেও বলল, কাকে বললি কাপুরুষ? কাকে বললি? আমি কাপুরুষ? আদ্রর মা ছেলের আচরণে বিরক্ত হলো যেন। বলল, আদ্র চুপ করো তুমি, বাকি কথা বাসায় বলবে, বুঝেছ? বাসায় চলো দুইজনে, তোমার আব্বু আর দাদি ইতিমধ্যে চলে গেছে বাসায়। আদ্র চুপ করে এবারে মায়ের ধমক শুনে এখানে তো রাগ দেখাতে পারে না, তবুও রাগে নিষ্পিস করছিল। ওর হাত পা বোঝাই যাচ্ছে, তাই তো রাগে ফাঁস ফাঁস করে বেরিয়ে গেল ও। আদ্রর মা পিছু পিছু পাঠালো মিথিকেও। অতঃপর উপস্থিত ডক্টরকে সবটা জিজ্ঞেস করে যে মিথি কখন এসেছে, কেন এসেছে, কার সাথে এসেছে, একা এসেছে কিনা। ডক্টর ফাজলিন যদিও আদ্রর ফেরেন, তবুও নিজের ভেতরে নারীত্ব, মাতৃত্ব এবং আদ্রর উগ্র স্বভাব সম্বন্ধে জানে বলে সবটা বলল। আদ্রর মা সবটাই শুনল, সবটাই জানল। অতঃপর কিছুটা সময় থমকে দাঁড়িয়ে থাকলেন, শুধু নিজের ছেলের মানসিকতার কথা ভেবে। মিথির শরীরটা দুর্বল, ক্লান্ত, তাই তো ধীরে ধীরে পা বাড়াচ্ছিল। যখন হসপিটালের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবে, ঠিক তখনই তার কানে এলো অনাকাঙ্ক্ষিত একটা স্বর, একটা পুরুষালী গলা। মিথি পুনরায় কান খাড়া করে। পেছন থেকে আবারও কেউ ক্লান্ত গলায় ডাকলো, ফুল। মিথি দ্রুতই পিছু ঘুরল এবারে। শরীর দুর্বল থাকার দরুন হাত পা কাঁপছিল কেমন, দৃষ্টি নড়বড়ে লাগছিল। তবুও তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মুহিব ভাইকে সেই স্পষ্টই দেখতে পেল। কতগুলো মাস পরও মুহিব ভাইকে দেখতে পেয়েছে। অথচ এবারে আগের মতো কোনো আনন্দই লাগলো না, হৃদয়ের ভেতর ধুকপুক করলো না। এবারে এই মানুষটাকে দেখে, হয়তো ওই বয়সটা আবেগে পরিপূর্ণ ছিল বলেই হৃদয়ে কম্পন উঠত এই মানুষটাকে দেখে। 2 মাসের ব্যবধানে সে কম্পন, ধুকপুক করা সবই নিভে গেল এক নীরব বোঝাপড়ায়। মিথি কেন জানি
নাজ মুহিবকে বুঝতে পারছে। স্পষ্টই অনুভব করলো মুহিবের চোখের অস্থিরতা, অসহায়তা। মিথি তাকিয়ে পর মুহূর্তে নিজেকে মনকে সংযত করলো। যাই হোক, সে এখন অন্য একজনের বউ, একজনের সংসার করছে। নিজের মিথি নজর সরিয়ে নিল দ্রুতই। ততক্ষণে এগিয়ে আসতে নিল মুহিব। অতঃপর এগিয়ে এসেই তার ফুলকে পরখ করলো। ঠোঁটের কোণে কাটা আঘাত, কপালে ব্যান্ডেজ, এমনকি গালে হাতের আঙ্গুলের ছাপ। চোখের নিচে কালি পড়েছে, চেহারাটাও ফ্যাকাশে। ইস, তার ফুলটা দুমড়ে মুচড়ে গেছে। কে করলে এই হাল? তার ফুল কি ভালো নেই? তার ফুল কি ভালো নেই? মুহিবের হৃদয়ের ভেতর কেমন যেন করে, এক নীরব শূন্যতা হাহাকার করে ওঠে। মিথি মুখটা বেশিক্ষণ না দেখেই কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে পালিয়ে এলো যেন ওখান থেকে। মুহিব বন্ধুর সাথে সিগারেটে আগুন ধরিয়ে আকাশের দিকে ছুড়ে দিচ্ছিল সেই ধোঁয়া। অতঃপর অনেকটা সময় পর নিজের বন্ধু তাসিনকে সিগারেটের ধোঁয়ার মগ্ন থেকেই বলতে লাগলো, আমার ফুলটা ভালো নেই তাসিন, একটুও ভালো নেই আমার ফুলটা। কতটা প্রাণবন্ত, চঞ্চল, অনুভূতিপ্রবণ আর বকা ছিল আমার ফুলটা জানিস তাসিন। অথচ আজ আজ আমার ফুল পুরোপুরি ভিন্ন দেখলাম। ওর চোখে আমার জন্য কোনো মায়া নেই, অনুভূতি নেই, লজ্জা নেই, কোনো কিছু নেই তাসিন। যা আছে সব সম্ভবত অস্বস্তি। আমার ফুলটা ভালো নেই তাসিন। আমার ফুলটাকে দুমড়ে মুচড়ে কেমন অনুভূতিহীন ফুলে পরিণত করেছে ওরা। তাসিন তাকালো বন্ধুর দিকে। মিছিল দেওয়া শেষ চিঠির পর থেকেই মুহিবের হুট করেই পরিবর্তন এসেছে। হুট করে ও সিগারেটে মগ্ন হলো। অথচ এই মিথি একটা সময় পাগলের মতো ভালোবাসি বলার পরও মুহিব সবসময় ওকে বোঝাতো ওটা ভালোবাসা নয়, আবেগ, শুধু আবেগ। অতঃপর নিজেই নিজের অজান্তে ওই ছোট্ট ফুলের মায়ায় এমনভাবে পড়ল যে আজ হারানোর পর প্রতিটা রাত তার নির্ঘুম কাটে। বুকে ব্যথা হয় অজানা বিষাদে। নিকোটিনের ধোঁয়ায় রোজ কত শত দুঃখ ওড়ায় ও মিথির নামে। মিথি, আদ্র আর ওর মা বাসায় ফিরল অনেকটা সময় পর। অতঃপর বাসায় ফিরে আদ্রর মা যখন ওদের রুমে যেতে বলল এবং এই বিষয়ে সকালে কথা বলবে বলল, তখন আদ্র বেঁকে গেল। এমন একটা ভাব দেখালো যেন মিথির আশেপাশে থাকাও পাপ। বলল, ও চরিত্রহীন জেনেও আমি ওর সঙ্গে সংসার করব আম্মু। ওর প্রেগনেন্সির কারণ অন্য পুরুষ, অন্য কারোর বাচ্চা গর্ভে ধারণ করেছে জেনেও আমি ওর সাথে সংসার করব? কখনোই না আম্মু। আদ্র কথাগুলো বলেই রাগ পুষল, যেন সত্যি সত্যিই মিথির গর্ভে অন্য পুরুষের সন্তান। মিথি তাচ্ছিল্য নিয়েই হাসল, ঠোঁটে বিদ্রুপ ভঙ্গিতে হাসি টেনে বলল, কিছু খারাপ কখনো কখনো ভালো হয় আদ্র। এই যেমন চরিত্রহীনের অপবাদটা দিলেন, এটা আমার জন্য কতটা আশীর্বাদ স্বরূপ আপনি নিজেও জানেন না। এই চরিত্রহীন তকমা নিয়ে হলেও আমি আপনার থেকে মুক্তি পাবো, আপনার মতো কাপুরুষের থেকে রেহাই পাবো, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। আমি এবং আমার সন্তান তো অন্তত আপনার মতো পিশাচ থেকে রেহাই পাবো এর মাধ্যমে। একজন মা হয়ে সন্তানকে বাঁচাতে হলাম না হয় চরিত্রহীন। আদ্র দ্বিগুণ রাগ দেখালো, বলল, তোর এসব নাটকীয় ডায়লগ তোর কাছেই রাখ মিথি। চরিত্রহীন ছলনাময়ী আমার রুমে এক পাও বাড়াবি না। আদ্রর মা ছেলের নাটকীয়তা দেখে ইচ্ছে হলো চর বসাতে, তবুও বহু কষ্টে নিজেকে সংযত রেখে ধমকে শুধালো, আদ্র, হচ্ছে কি? এত রাতে এইসব ঝামেলা করছো কেন? ঘরে যাও, ওকেও যেতে দাও। সকালে উঠে কথা বলছি আমরা এই নিয়ে। কেন করছি মানে? তুমি জানো না ও কি করেছে? কার না কার সন্তান গর্ভে ধারণ করে রাত বিরাতে অ্যাবর্ষণ করাতে অবধি চলে গেল। আর তুমি বলছো কিছুই করব না আম্মু? আদ্রর মা ছেলের দিকে চেয়ে বলল, আমি অনেক কিছুই জানি আদ্র, ওকে ঘরে যেতে দাও। এখন আমাকে চিৎকার চেঁচামেচি করতে ভালো লাগছে না। কি হলো, কানে শোনোনি তুমি? আদ্র এবারে কিছুই বলল না, রেগে হনহনিয়ে ঘরে চলে গেল ও। শুধু মিথি তা দেখলো, কিন্তু ওর পিছু পিছু ও ঘরে গেল না। উল্টো আদ্রর মাকে বলল, আমি দুঃখিত, কিন্তু আমি উনার ঘরে সত্যিই পা রাখতে চাই না ফুপি। ওনার কথা মতো নয়, আমার নিজের ইচ্ছাতেই পা রাখতে চাই না ফুপি। আমি আজ রাতটা অন্য কোনো ঘরে থাকি ফুপি। কেন? মিঠির ইচ্ছে হলো উত্তর করতে যে একটা কাপুরুষ অত্যাচারী পুরুষের সাথে
আমি আর এক মুহূর্ত এক ঘরে থাকতে চাই না ফুপি। আমার ঘৃণা হয়। এই লোকটাকে ঘৃণা হয়। অথচ বলল না। উত্তর করল, আমার বোধহয় দম বন্ধ ঠেকবে ওনার সাথে এক ঘরে। আজকের পর আরো দম বন্ধ লাগবে ফুপি। শত হোক, আমি তো চরিত্রহীন ফুপি। ওনার মতো চরিত্রবান পুরুষের সাথে এক ঘরে থাকি কি করে? আদ্রর মা বোধহয় বুঝলো কারণটা। অনেকটা সময় চুপ থেকে অতঃপর আবারও বলল, মিথি, আজ রাতটা থাক। কিছুক্ষণ পর এমনিই সকাল হয়ে যাবে। সকালে আমরা খোলাখুলি কথা বলবো এই বিষয়ে। এটুকু বলেই ছোট নিঃশ্বাস টানলেন। আবার বললেন, আমি জানি তোর কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তোর যদি বেশি দম বন্ধ লাগে তাহলে আমি সত্যিই তোকে আলাদা রুমে থাকার ব্যবস্থা করে দেব কাল থেকে মিথি। তুই জিনিসপত্র গুছিয়ে নিয়ে না হয় আজ। মিথি আর কথা বাড়ল না এবারে। যেখানে এই পিশাচটার সাথে দুটো মাস সে একসাথে এক ঘরে থেকেছে, সেখানে আর কয়েক ঘন্টা থাকা তো কঠিন না। নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নেবে ও, এটুকু চিন্তা করেই ঘরে ঢুকলো ও। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজের পোশাকগুলোতে যখন হাত দেবে, তখনই আদ্র বিদ্রুপ স্বরে বলল, মিথি, গল্পের ভিলেন হয়ে গেলি কিভাবে দেখলি? আম্মুর চোখেও তো খারাপ হয়ে গেলি। অথচ আমার কথা মতো সুন্দরভাবে অ্যাবর্শন করিয়ে ফেললে তো এত কিছু হতোই না। না তো তোর উপর এমনটা একটা বদনাম রটতো। মিছি এবারেও তাচ্ছিল্যেও নিয়ে হাসে। উত্তরে বলে, ওই যে বললাম, কিছু বদনাম ভালোর জন্যই রটে আদ্র। একটা বদনাম আমার জীবনকে কতটা কি করবে, কিন্তু নিজের সন্তানের জীবন শেষ করে আজীবন নিজের আপনার মতো অমানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম না আমি। আদ্র রাগে দাঁতে দাঁত চাপে বলে, আমি অমানুষ? মানুষ নাকি? খুব মুখে কথা ফুটছে না, খুব বেশি কথা বলছিস। এটুকু বলতেই আদ্রর ফোন বাজলো। আদ্রর ফোন স্ক্রিনে তাকিয়ে একটু দেরি করলো না কল তুলতে। মুহূর্তেই কল তুলে কানে নিয়ে বলল, মুহু, ঘুমাওনি এখনো? কতদিন বলেছি রাত জাগবে না? ওপাশ থেকে কে কি বলল তা বুঝতে পারলো না মিথি। তবে স্পষ্টই আদ্রর চোখের মুখে অস্থিরতা ফুটে উঠল তৎক্ষণাৎ। ও পাগলের মতো অস্থির হয়ে শুধাতে লাগলো, মুহু, এই মুহু, কাঁদছো কেন? কি হয়েছে বলো? এই মুহু, কাঁদছো কেন বলো? ভয় পেয়েছো? আদ্র আবারও বলল, মুহু, কুল, কুল মুহু। আদ্র আছে, তোমার সাথে আছে মুহু। ঘরের লাইট অন করো। উঠো মুহু, ভয় নেই, কোনো ভয় নেই মুহু। আবারও আদর দিয়ে মিষ্টি গলায় বলল, পানি খাও, রিল্যাক্স। পাখি, কোনো ভয় নেই। মিহি দেখছিল আদ্রর শান্ত শীতল রূপটা। আদ্র যে এমন সুন্দর একটা রূপও থাকতে পারে তা মিথির ধারণার বাইরে ছিল। সত্যিই অকল্পনীয়। মিথি তাকিয়ে থাকার মাঝেই দেখল আদ্র এবার ঠোঁট এলিয়ে হাসলো। হেসে হেসে বলল, মোহু পাখি, খুব ভয় পেয়েছো? আবারও বলল, আদ্র আসছে পাখি, একটু অপেক্ষা করো। এটুকু বলেই ও বের হতে নিল ফোনটা রেখে। দুর্ভাগ্যবশত সামনে মিথি পড়ল। আদ্র পাশ কাটিয়ে না গিয়ে শুধালো, সর সামনে থেকে মিথি। মিথি তাচ্ছিল্য নিয়ে হেসে সরে গেল। আদ্র যে সে হাসিটা সহ্য করতে পারল না যেন। মিথির হাতটা চেপে ধরে জিজ্ঞেস করলো, ওভাবে হাসলে কেন? সমস্যা কি মিথি? মিথি স্পষ্টই সজসজ দৃষ্টি ফেলে শুধালো, হাত ছাড়ুন আদ্র, ব্যথা লাগছে। আগে বল, হাসলি কেন? আপনার ভিন্ন ভিন্ন রূপ দেখে হাসি এলো, তাই হেসেছি। কি ভিন্ন রূপ? মুহুর সাথে কথা বলছিলাম, তা সহ্য হয়নি না? মিথি আদ্রর দিকে তাকালো। অন্য একজন নারীর প্রতি তার স্বামীর প্রেম, ভালোবাসা এবং যত্ন দেখে যেমন সে মুগ্ধ হয়, তেমনি তাচ্ছিল্যের হাসি আসে মুখে। ঠোঁট এলিয়ে শুধালো, আদ্র, মানুষ বলে না নারী ছলনাময়ী? আমার মনে হয় পুরুষরা তার থেকেও ভালো ছলনা জানে। তা হয় নয়তে দেখুন না, একই আদ্র চৌধুরী তার গার্লফ্রেন্ডের জন্য কতটা কেয়ারিং পারসন, কতটা প্রেমিক পুরুষ। অথচ তিন কবুল বলে বউ করা মেয়েটার প্রতি আপনার কি ভীষণ অনীহা। এতটাই অনীহা, সে আপনার সন্তান ধারণ করেছে জানার পরও আপনি তাকে মেরেছেন, গলা চেপে ধরেছেন। এমনকি আপনারই বাচ্চার দুনিয়াতে আসার থামিয়ে দিতে আপনি তাকে জোর জবরদস্তি করে মারধর করে হসপিটালে নিয়ে এলেন অ্যাবর্শন করাতে। বিস্ময়কর নয় আপনার রূপ? আদ্র ফস করে শ্বাস ফেলল। মুহূর্তেই জানালো, আমার রূপ বিস্ময়কর, আর তুই খুব ভালো। হসপিটালে তোকে যে ছেলেটা ফুল বলে ডেকেছে, সে কে? তোকে ফুল বলে ডাকলো কেন ছেলেটা? যে পুরুষ ঘরে বউ থাকা সত্ত্বেও এই মাঝরাতে অন্য এক মেয়ের কাছে ছুটে যেতে দ্বিধাবোধ করে না, সে জিজ্ঞেস করছে মিথিকে হসপিটালে কোন পুরুষ ফুল বলে ডেকেছে। একেই বোধহয় বলে পুরুষালী গোহার্ট হ।
পুরুষদের আধিপত্য দেখানো। মিথির তাচ্ছিল্য ভরা হাসি পেল কেন জানি না। আদ্র রাগ রাগ মুখটার দিকে তাকিয়ে উত্তর দিল, সে যেই হোক আদ্র, অন্তত আপনার মতো পরকীয়ায় জড়াইনি আমি। এতটুকু বোধ জ্ঞান আমার আছে আদ্র। আদ্র চল শক্ত করে তাকালো, হাতটা আরো জোরে চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, শাট আপ মিথি, আমি পরকীয়ায় জড়াইনি। আমি মোহকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। মাঝখানে তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছিস মিথি? মিথি তাচ্ছিল্য নিয়ে শুধালো এবারও। ওই যে ভাগ্য, বিধাতা আমার ভাগ্য এমনভাবে লিখেছে যে কোনো ভালো পুরুষের জীবনে উড়ে গিয়ে জুড়ে বসতে পারেনি, আপনার মতো একটা অমানুষের জীবনে বসতেই হলো। আদ্রর হাতটা আরো শক্তভাবে চেপে ধরে টানে। হাত জোড়া লাল রক্তিম হয়ে, চোখ জোড়া লাল রক্তিম হয়ে করে বলে, বারবার অমানুষ বলে কি বোঝাতে চাইছিস তুই মিথি? এত সাহস কোথা থেকে আসছে তোর? আমার অমানুষ বলছিস আমায়? যখন থেকে মিথি দেখলো তার সন্তানাভূতিতে আদ্র আঘাত এনেছে, চরিত্রকে নোংরা করতে একটা সেকেন্ডের সময় নেয়নি, তখন থেকে মিথির মধ্যে এই পুরুষটার প্রতি কেবল ক্ষোভই কাজ করছে। এবং এই পুরুষটাকে কেবল এই কথাগুলো বলার সাহসী নয়, বরং এই পুরুষটাকে ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় ও মারতে। আর আদ্র বলছে সাহস কোথায় থেকে আসছে। মিথি অবশ্য চর মারল না, শুধালো, হাসালেন। অমানুষকে অমানুষ বলবো না তো মানুষ বলবো আদ্র। আপনি শিওর আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? আদ্রর চোখগুলো প্রচণ্ড লাল হয় এবার রাগে। চোখ রাঙিয়ে ধমকের সুরে বলে, মিথি। মিথিও দ্বিগুণ আওয়াজ তুলে জেদ নিয়ে বলল, হাত ছাড়ুন আদ্র, ছাড়তে বলেছে হাতটা। আদ্র তর্জনী আঙ্গুলে উচালো, বলতে লাগলো, এই উঁচু গলায় তুই কার সাথে কথা বলিস? আমার বাড়িতে থেকে, আমার রুমে থেকে তুই আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছিস? সোজা বের করে দিব বাড়ি থেকে মিথি। আমারও ইচ্ছে নেই আপনার মতো কাপুরুষের সাথে বসবাস করার, বরং ঘৃণা হয় আপনার সাথে। আপনাকে দেখে আমার অনেক ঘৃণা হয়। আদ্র ফুঁসতে ফুঁসতে বললে, আমরই আশকারায় এসব করছিস না? সকাল হোক খালি, দেখবি তোকে আমু নিজেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন এসব বড় বড় কথা কোথায় যায় তোর আমিও দেখব। এটুকু বলেই রাগে ফসফস করে ধপা ধপ পা ফেলে আদ্র বেরিয়ে যায়। মিথি সেদিকে তাকিয়ে কেবল তাচ্ছিল্য নিয়েই হাসলো। মিথি সাথে রেগে আগুন হয়ে হনহন করে বেরিয়ে আসা আদ্র মুহুর বাসায় এসেই পানি হয়ে গেল। আদ্রর কাছে আগে থেকেই মুহুর ফ্ল্যাটের চাবি ছিল। মুহু একাই থাকে এখানে। আদ্র ফ্ল্যাটে পৌঁছেই বিছানার এক কোণে বসে থাকা মুহুকে চোখ খিচে বসে থাকতে দেখে শান্ত হয়ে তাকালো। কি স্নিগ্ধ মুখটা, কি শীতল লাগে আদ্রর এই মুখটাই তাকালে। আদ্র এগোলো মুহুর গোল মুখটা দুহাতের তালুতে আগলে ধরে বলল, মুহু পাখি, ওপেন ইউর আইস মুহু পাখি। মুহু ফিটফিট করে তাকালো। পাখির ছানার মতো করে তাকিয়ে বলল, এসেছো তুমি? না এসে উপায়? ভয়ে কুঁকড়ে মরতে দিতাম আমার মুহু পাখিকে। পরপরই আবার মুহুর মুখটা পরক করে জিজ্ঞেস করলো, খেয়েছিলে রাতে? মুখ চোখ শুকনো কেন পাখি? বোয়া আসেনি কাল রাতে, রান্না হয়নি তাই। সে কি খাওনি? না। গুড গার্ল। আদ্র কথাটা বলে নিতেই পেছন থেকে জড়িয়ে নিল মুহু। চোখ বুজে বলে উঠল, আদ্র তুমি এত শান্তি শান্তি কেন আদ্র? আমার কেন তোমাকে দেখলেই সুখ সুখ লাগে আদ্র, বিশ্বাস করো এতটা সুখ আমি কখনো কারোর মধ্যেই পাইনি। আদ্র ঠোঁট এড়িয়ে হাসলো খালি, উত্তর দিল, বিকজ ইউ লাভ মি পাখি। নো, ইউ লাভ মি আদ্র। কে বললো বকা পাখি? তোমাকে রন্ধ্রে রন্ধ্রে চিনি আমি আদ্র চৌধুরী। আদ্র উঠল, বলল, তাই নাকি? এত চেনা তো ভালো না। প্রেমে টেমে পড়ে যাবে না পাখি, পড়ে নিজেকেই সামলাতে পারবে না। চাইছি কই সামলাতে। আদ্র আবারও হাসে। এই মুহূর্ত তার কাছে আস্ত এক প্রেম, আস্ত এক দুর্বলতা। কতটা আদরে মুহূর্তটা তার। আদ্র হেসেই বলল, খাবে নাকি না খেয়েই সকাল অবধি কাটিয়ে দেবে? তোমার রান্না খুব বেশি মজা না আদ্র, তবে এই অদক্ষ হাতের রান্নাই তো মাঝে খাও। এইটুকু বলেই সে কিচেনে গেল। ফ্রিজ থেকে সবজি নিয়ে অদক্ষ হাতে কাটতে লাগলো। আদ্র মুহুর জন্য বহুবার রান্না করেছে এই নিয়ে। খাবার খুব একটা সুস্বাদু হয় না, তবে খাওয়া যায়। আদ্র কিছুটা সময় নিয়েই রান্না করলো। ততটা সময় মুহু ওর পিছু পিছু ঘুরঘুর করছে কেবল। অতঃপর রান্না শেষ হওয়ার প্লেটে খাবার তুলে নিজ হাতে খাইয়েও দিল তার মুহুকে, যেন আদুরে কোনো বাচ্চা। অথচ এই আদ্রই মিথির কাছে অন্য রূপে ধরা দেয়।
এই আদ্রই মিথির কাছে পিশাচের মতো আচরণ করে, পাশবিক অত্যাচার করে, মনুষ্যত্বহীন পশুর মতো মিথির সন্তানকেও পর্যন্ত শেষ করতে চেয়েছে। এই আদ্রই। একই পুরুষেরই দুটো ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন নারীর জন্য। সকাল প্রায় 8টা। আদ্র আর মিথির বিষয়ে কথা হচ্ছিল, আদ্রর বাবা মা সহ। অথচ আদ্র বাসায় নেই। আদ্রর মা পুরো বাসা খুঁজেও যখন ছেলেকে পেল না, তখন না পেরে কল দিল আদ্রকে। কল তুলতেই জিজ্ঞেস করলো, কোথায় তুমি? আদ্র একদম ভদ্র বাচ্চার মতোই বলে, একটু বাইরে এসেছিলাম আম্মু। কেন? মিথ্যে বলবে না আদ্র। আবারও ওই মেহুর কাছে গিয়েছো তুমি আদ্র। লজ্জা করে না তোমার? কতবার বলেছি ওই মেয়ের আশপাশে ঘেঁষবে না তুমি, কতবার বলেছি। আদ্র শুনল, অতপর মনে মনে ধরে নিল যে মুহুর কাছে আসার কথাটা মিহি বোধহয় বলেছে। জিজ্ঞেসও করলো, কে বলেছে মুহুর কাছে এসেছে? মিথি বলেছে। ওর কথা এখনো বিশ্বাস করো তুমি? আমি তোমার আম্মু আদ্র। তুমি কোথায় গিয়েছো এটা বুঝতে আমার মিথির সাহায্য লাগবে না। বাসায় এসো, 10 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি আসবে। এটুকু বলেই ওর আম্মু কল রাখলো। আদ্র রাগে কপাল কোঁচকায়। মাঝে মাঝে তার আম্মুর প্রতি ভীষণ রাগ হয়, ক্ষোভ জন্মায়। আদ্র কেন বরাবর তার সাথে এমন করে, কেন? আদ্র বাসায় এলো। এসে নিজের রুমে গিয়ে সর্বপ্রথম মিথিকে দেখতে পেল জিনিসপত্র নিয়ে যেতে। জিনিসপত্র বলতে মিথির কাপড় চোপড় আর কয়েকটা বই, এসএসসি দেওয়ার পর অ্যাডমিশন এক্সামের জন্যই যে বইগুলো কিনেছিল। মিথি এই অল্প কয়েকটা জিনিসপত্র যখন ঘর থেকে বের করে রাখছিল, ঠিক তখনই আদ্র এলো। ভ্রু উঁচিয়ে সর্বপ্রথম বলল, তুই বলেছিস না মিথি? তুই বলেছিস আম্মুকে যে আমি মুহুর সাথে কাছে গিয়েছি? মিথি তাকালো খুব বিস্ময় নিয়ে আদ্রর দিকে, তাকিয়ে পর মুহূর্তে মুখ চোখ শক্ত করে উত্তর দিল, আমি চাইলে তো আপনি নেশা করেন, এটাও বলতে পারতাম। নেশা করে আমার উপর কতটা পাশবিক নির্যাতন চালাতেন তাও বলতে পারতাম। এমনকি আপনি কাল কি কি করেছেন এসবও বলতে পারতাম। এসব যখন বলিনি, তখন মুহুর বিষয়টা বলে আমি কি এমন লাভ হয়ে যাবে? আদ্র মানল না, বিছানায় বসে ধমকে বলল, কেবল চুপ, একদম চুপ। তুই বলেছিস, আমি জানি। আদ্রর মা বাবার বড্ড আদরের ছেলে আদ্র। ছোট থেকেই আদ্রকে আদরে আদরে মানুষ করছে। আদ্রর মা অবশ্য ভালোবেসে বিয়ে করেছিল। বাবার পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার হলেও স্বামীর পরিবার ছিল উচ্চবিত্ত। আদ্রর মায়ের সাথে এই কারণেই অনেকগুলো বছর হলে মিথির বাবার সম্পর্ক ছিল। পরে যখন সম্পর্ক ছিল ঠিকঠাক হলো, নিজের নিম্ন মধ্যবিত্ত ভাইয়ের মেয়েটার প্রতি আদ্রর মায়ের এতটাই স্নেহ হলো, এতটাই আদর জমলো যে ছেলের সাথে নিজের ভাইয়ের মেয়েটার বিয়ে দিয়ে দিবেন বলেই স্থির করলেন। এর মধ্যে মিথির মা মারা গেল, মিথির বাবাও কয়েক বছর পর মারা গেল। অতঃপর ভাইয়ের সংসারে মিথির যখন তীব্র অবহেলা, তখনই আদ্রর মা প্রস্তাবটা রাখলেন। অথচ এখন মনে হচ্ছে নিজের ছেলের জন্যই মেয়েটার হাত চেয়ে উনি ভুল করেছেন, মেয়েটার জীবন নষ্ট করেছেন বোধহয়। তবু উনি স্বপ্ন দেখেন তার ছেলে ঠিক হয়ে যাবে, মিথিকে ভালোবাসবে, একটা সুন্দর সংসার হবে, তারই চোখের সামনে তার আদরের 2 ছেলে মেয়ে থাকবে। আদ্রর মা মনে মনে এটুকু কেবলই চেয়েছিলেন। অথচ হচ্ছে কি? তাই তো সবটা ঠিক করার জন্য আদ্রর বাবা এবং দাদিকেও সবটা জানানো হলো। আদ্র গতকাল রাতের সবটুকু কাণ্ড কারখানা জানানো হলো। অতঃপর আদ্র সে দায় অস্বীকার করতে এখানেই বলল যে তার বাচ্চাটা তার নয়, আর বাচ্চাটা অন্য কারো। আদ্রর দাদি যদিও বা আদ্রর এসব মিথ্যা কথা বিশ্বাস করে নিল, কিন্তু আদ্রর বাবা বিশ্বাস করলো না। গমগমে স্বরে কেবল বলে গেল, আদ্র সময় দিচ্ছি তোমায়, শুধরে যাও, বারবার বলছি শুধরে যাও আদ্র, মিথিকে মেনে নাও, সংসার গোছাও, তোমার জন্যই ভালো, নয়তো 1 টাকাও খরচ দিব না, আমি তোমার, মনে রেখো। আদ্র শুধু ফসফাস করলো মিথির দিকে চেয়ে। তার ধারণা সবটাই মিথিই বলেছে তার আম্মুকে, মিথিই করেছে সবটা, তা নয়তো কে করবে? আদ্রর শুধু ক্ষোভ জন্মায়, মিথির প্রতি ক্ষোভ। মিথির কথানুযায়ী মিথিকে অন্য একটা রুমে দেওয়া হলো। সে রুমেই বিছানায় মেঝে ঝাড় দেওয়া সবটা করে মিথি যখন গোসলে, তখন শরীর বজ্র ক্লান্ত। এমনিতেই প্রেগন্যান্সির লক্ষণ স্বরূপই বোধ হয় এই কয়েকটা দিন শরীর দুর্বল লাগছে তার। মিথি গোসল সারে অতঃপর কাপড় মেলে দিয়ে ফুপির কাছে গেল। সে ফোনটা চেয়ে নিল একটাবার নিজের বড় ভাইকে কল দেওয়ার জন্য। মিথির নিজের ফোন নেই, যা যোগাযোগ করা ফুপুর ফোন থেকেই করেও। তাছাড়া তার ভাই তো এমন যে বোনকে বিয়ে দিয়ে ভুলেই বসেছে। এমনকি বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটাবার নিজে থেকে একটা মিসড কলও দেয়নি তার ভাই। মিথি দীর্ঘশ্বাস ফেলে 3বার কল দেওয়ার পর যখন তার ভাই কল রিসিভ করলো, তখন সে বড্ড আবদার নিয়ে বলে উঠল, ভাইয়া
কেমন আছো ভাইয়া? ওপাশে তার ভাইয়া বোধহয় তার স্বর শুনে খুব একটা খুশি হলো না। এই যে যতটা আগ্রহ নিয়ে সে শুধালো ওপাশ থেকে, ঠিক ততটাই নিরাশ স্বরে তার ভাই বলল, তুই তুই হঠাৎ ফোন দিলি কেন? কি দরকারে মিথি? মিথির মুখটা ছোট হয়ে আসে। উত্তর করে, দরকার ছাড়া কি কল দিতে পারবো না ভাইয়া? তা বল, তা কখন বলছি? তোর কাছে তো ফোন নেই। ফুপির থেকে কল করেছিস, তার মানে কোনো প্রয়োজন আছে নিশ্চয়ই। মিজি চুপ থাকে কিছুক্ষণ, অতঃপর শ্বাস ফেলে বলল, আমায় একটু বাড়ি নিয়ে যাবো ভাইয়া? বিয়ের পর তো আর যাওয়া হয়নি বাড়িতে। তার ভাই প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, বাড়ি আইসা কি করবি? না মানে, ওইখানে অত ভালো আছিস, বাড়ি এসে কি করবি আর? তোর ভাবিও তো নাই, বাপের বাড়ি গিয়েছে। বিথি বুঝতে পারলো ভাই চাইছে না সে ওই বাড়ি যাক। অবশ্যই কিভাবেই বা চাইবে, যেখানে বিয়ের আগেই সহ্য করতে পারতো না, এখন কি করে সহ্য করবে? গেলেও তো অনেকটা বোঝার মতোই ওদের ঘাড়ে বসে খাবে। মিঠি তবু অসহায়ের মতো বলল, ভাইয়া একটু আসো না, আমি বাড়ি যেতে চাই ভাইয়া। তার ভাই আর অসহায় গলা শুনেও উত্তর করলো, এখন কয়েকদিনের ব্যস্ত বুঝলি, কয়েকদিন পর যাব না হয়। কেন, কিছু হয়েছে না ওইদিকে? মিঠুর গলা এবার শক্ত হলো। ভাইয়ের প্রতি জন্মালো অভিমান, জানালো, না কিছুই হয়নি, ভালো থেকো। অতঃপর কল রেখে ফুপির কাছে গেল। ফোন রেখে চলে আসতে নিলেই তার ফুপি বলে উঠল, কি বললি মিথি? মিথি তাকায়, শ্বাস টেনে বলল, বাড়ি যেতে চেয়েছিলাম ফুপি। ভাইয়া বলল, এখন নাকি ব্যস্ত বা? বাড়ি? হুম, একেবারে বাড়ি চলে যেতে পারলে ভালো হতো ফুপি। কিন্তু যেখানে নিজের বড় ভাই বিয়ের আগে এতটা অবহেলা অপমান করছে, বিয়ের পরে ওদের বাড়ি গিয়ে উঠলে আরো কত কি বলবে, তা ভাবছে। আদ্রর মা মিথিকে কাছে ডাকলেন। মাথায় হাত বুলিয়ে মেয়ের মতো আদর করে বললেন, চিন্তা করিস না মিথি, দেখবি বাচ্চাটা হলেই বাচ্চাটার মুখের দিকে চেয়ে হলেও আদ্র বলবে, বদলে যাবে মিথি, দেখিস, একটু ধৈর্য ধর। মিথি তাকায়, অস্পষ্ট স্বরে বলে, হুম। উনি আবারও বলল, দেখবি একদিন তোদের সংসারটা অনেক সুন্দর হবে মিথি, আমি বলছি। মিথি হাসলো। অবশ্য মা তো, মায়েদের চোখে কি আর সন্তানের দোষ চোখে পড়ে? আদ্রর মায়ের চোখে পড়েছে ছেলের দোষ। পড়লে তো বলতো না এই ছেলের সাথে সংসার করতে, বলতো? মিথির উত্তর করলো, ফুপি, তোমার ছেলের দিকটা ভাবছো কেবল তুমি, আমার দিকটা ভাবলে না, ভাবলে এটা বলতে না মানে? মানে যে সংসারে আমার স্বামী আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, যে সংসারে আমার স্বামী আমার অনাগত সন্তানকে মেরে ফেলার জঘন্যতম চেষ্টা করে, যে সংসারে আমার থাকা, সে সংসারে কি আমার থাকা উচিত ফুপি, তুমি বলো? তোমার মেয়ে হলে তুমি কি করতে? তুমি এই সংসারে থাকতে দিতে, ধৈর্য ধরতে বলতে? আদ্রর মা এবার নীরব থাকলেন। বোধহয় কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। এতে আবার ছোট শ্বাস ফেলে জানালো, আমি সংসারটা ছাড়তে চাই ফুপি। যে কাপুরুষ আমার সন্তানকে অস্বীকার করেছে, শেষ করতে চেয়েছে, তার ছায়াতে আমি আমার সন্তানকে বড় হতে দেখতে চাই না ফুপি। আমি আমি একা ওকে বড় করতে চাই ফুপি। আদ্রর মা সঙ্গে সঙ্গে বিরোধিতা করলেন, জানালেন, কি সব বলছিস মিথি? এসব ভাবতে নেই। তুই একা কিভাবে মানুষ করবি বাচ্চাকে? বাচ্চাটার জন্য হলেও তোকে একসাথে থাকতে হবে মিথি, সংসারটা করতে হবে। বাচ্চাটাকে বাবাহীন করবি তুই, বাবা ছাড়া কিভাবে বাঁচবে কিভাবে বাচ্চাটা? মিথি তাচ্ছল্য নিয়ে হেসে জানালো, যে বাবা তার সন্তানকে শেষ করতে উঠে পড়ে লাগে, সে বাবা। না থাকলেও কিছু হয় না ফুপি। তুমি স্বার্থপরদের মতো কথা বলছো আজ, তোমার ছেলে বলে তুমি। মিথি জানি কি বলবে ফুপি। মিথি আর শুনতে চাইল না, কান্না এলো তার শুধু। নিজেকে অসহায় লাগছে, পৃথিবীর সব চাইতে অসহায় মানুষ লাগছে তার নিজেকে। কি করবে ও এরপরও? সত্যিই ধৈর্য ধরে পড়ে থাকবে ও? সম্ভব এটা? আর যদি এই সংসার ছাড়েও কোথায় যাবে ও? নিজের ভাই ও তো মুখে তুলে চাইবে না, কার বাড়িতে যাবে? কে থাকতে দিবে ওকে? মিথি এসব ভাবতে ভাবতেই চলে যেতে নিল। যেতে যেতেই শুনলো আদ্রর দাদি বলল, যেই হানে আমার নাতি নিজেই কইছে বাচ্চাটা আমার নাতির না, ওই হানে তোমরা ওই মাইয়ার নিয়া এত নাচতাছো কেন? আমি তো বুঝতেছি না। ওই মাইয়া চরিত্রহীন না হইলে আমার নাতি এমনি এমনি কইছে, যার ওঠে তার কিছু হইলেও ঘটে। স্বামী বুঝি বুঝবো বউয়ের চরিত্র কেমন। আদ্রর মা নিজেই শাশুড়ির কথা শুনে প্রতিবাদ শুরু বলল, আম্মা, আপনার নাতিকে আপনার থেকেও আমি ভালো চিনি, চিনি বলে ওই মেয়েটাকে নিয়ে এত নাচতেছি। আদ্র দাদি মুখ বাঁকালেন, বললেন, হ, তোমার ভাইয়ার মাইয়া নাচবাই তো, কোত্থেকে চরিত্রের ঠিক নাই, এমন মাইয়ারে ধইয়া আনছে, কার সাথে না কার সাথে কি কইরা এখন পেটে একটা আনছে।
মাঝখান দিয়ে আমার নাতিরে বিয়ে কইরা ফাঁসাইল। তোমাগো জায়গায় আমি থাকলে এই মাইয়ারে বাড়ি থাইকা ঘাট ধাক্কা দিয়া বাহির কইরে দিতে 2 মিনিট লাগতো না। ঘরে যান আম্মা, বয়স হয়েছে আপনার, এত সব না ভেবে ঘরে গিয়া রেস্ট করুন। আদ্র রাতে যখন বাসায় ফিরল তখন রাত 12টা। দরজায় টকা দিয়ে বাইরে থেকে শুধালো ও, মিথি, এই মিথি, দরজা খোল। ভেতর থেকে কেউ দরজা খুলল না অবশ্য। অন্যদিন হলে মিথি জেগে থাকে, ও আসলেই দরজা খুলে দেয়। আদ্র ভুরু কুচকে দরজা ধাক্কাতেই দেখলো দরজা খুলে গেল। অতঃপর ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে ঘরে মিথিকে দেখতে না পেয়ে আবারও কপাল কুচলায়। এপাশ ওপাশ তাকিয়ে মিথি নেই। ইটস শিওর হয়ে শোধালো, চলে গেছে? চলে গেছে নাকি ওই জানোয়ার? নাকি ভয় পেয়ে লুকিয়ে পড়েছো কোথাও? অতঃপর বেলকনিতে গিয়ে দেখলো না, নেই। আদ্র নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, থাকলে আজ ওকে বোঝাতাম আমার বিষয়ে সবকিছু বলার ফলটা কেমন হয়। ও কি ভেবেছে ওকে এত সুন্দরভাবে থাকতে দিব আমি? ও আমার কথা শুনিয়েছে আব্বু আম্মুকে দিয়ে, আমাকে, ওকেও দেখাবো আমি এর ফল কেমন হয়। মিথিকে আলাদা ঘর দেওয়ার পর থেকে আদ্রর সম্মুখীনই হয়নি এই 2 দিন। পুরোপুরি আদ্রের সামনে না পড়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। যতটা সময় বাড়ির কাজকর্ম করেছে ততটা সময় ও খুব সাবধানতার সাথে কাজ করে গিয়েছে যাতে আদ্র সামনে না পড়ে। আদ্র অবশ্য এর পর দিন সকালেই জেনেছিল মিথি আলাদা ঘরে থাকছে। এরপর কিছু খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি সে। মিথি ভাবলো সবটা স্বাভাবিক, সবটাই স্থির। অতঃপর নিজের মতোই থাকলো এই 2টো দিন। উল্টো দিকে এই 2টো দিনই আদ্রর মা প্রতিনিয়ত কেবল এটাই বোঝালো মিথিকে যে সে যেন এই সংসারটা ছাড়ার কথা না ভাবে, ধৈর্য ধরে অপেক্ষা করে। একদিন ঠিকই আদ্র শুধরাবে, তার সুখের সংসার হবে। বাঙালি মেয়ের বৈশিষ্ট্যই তো এটা। মিথি এসব এখন নীরবে শুনে কেবল, প্রতিক্রিয়া দেখায় না। এই সমাজের ধারণাগুলো বড্ড অদ্ভুত। এই যেমন একজন মা একা কখনো একটা সন্তানকে বাবা ছাড়া মানুষ করতে পারবে না, কিংবা ছেলে মেয়ে আছে মানে সংসারে মেয়েটার পরিণতি যাই হোক না কেন সংসারটা তাকে চালিয়ে যেতে হবে। বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে হলেও সংসারটা চালিয়ে যেতে হবে। এই প্রচলিত ধারণা মাথায় নিয়েই সমাজে প্রতিনিয়ত অত্যাচারের সম্মুখীন হওয়া হাজারো নারী সংসার করে যাচ্ছে, সবকিছু সহ্য করেই, সবকিছু মুখ বুজে মেনে নিচ্ছে অবলীলায়। মিথির ভবিষ্যৎ ও এমন হবে, ও মেনে নিবে এসব ভাবছিল মিথি। তখন প্রায় রাত 1:30, অথচ চোখে ঘুম নামেনি। 18 বছর বয়সে জীবনের চরম বাস্তবতা দেখতে পাওয়া মিথি জীবনের হিসেবই মেলাতে পারে না যেন। অতঃপর ঘড়ির কাঁটা যখন 2 এর কাঁটায় পৌঁছাতে নিল তখনই মিথির ঘরের দরজায় আওয়াজ হলো। মিথি ভুরু কুঁচকালো সর্বপ্রথম। এত রাতে তার দরজায় কে টোকা দিবে? আশ্চর্য। মিথু কপাল কুঁচকাতে আরো 2-1 বার আওয়াজ হলো। কে জিজ্ঞেস করার পর ওপাশ থেকে উত্তর এলো না। ভাবুক মিথি উত্তর না পেয়ে আবারও যখন দরজায় ধাক্কা, তখন উঠল। আলো জ্বালিয়ে এবারে গিয়ে দরজায় খুলল। অতঃপর দরজা খুলেই দেখা গেল আদ্রকে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো। মিথি একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করতে নিবে, তখনই আদ্র দরজার ধাক্কা দিয়ে ভেতরে পা রাখলো। মিথির দিকে চেয়ে বিদঘুটে হেসে বলল, বাহ, নতুন রুম দখলে নিয়েছিস, তুই জানিস না বিয়ের পর বউরা বরদের সাথে এক রুমে থাকে? রুমে চল, আমার তোকে লাগবে মিথি। আদ্রর মুখ থেকে বিদঘুটে গন্ধ আসছে, বোধহয় নেশা করছে। এটা নতুন নয়, আদ্র মাঝে মাঝে নেশা করে বাসায় ফিরত, তবে মাতাল হিসেবে নয়। আদ্র বেশ ভদ্র সভ্য লোকের মতোই নেশা করার পর স্বাভাবিক থাকে, স্থির থাকে, কোনো মাতালের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। প্রকাশ পায় যখন সে মিথির শরীরের সান্নিধ্যে আসে। অতঃপর হুঁশ জ্ঞান হারিয়ে সব রাগ উড়াতো মিথির শরীরের উপর। বোধহয় আজও সেই কামনা বাসনা নিয়েই এ আদ্র এভাবে এসেছে। মিথি জানে কেন তাকে লাগবে। শরীর ঘিন ঘিন করছে তার। একটা পুরুষ কতটা নীচ, কতটা। মিথির চোখ টান টান করেই চাইল। ঘৃণা হচ্ছে ওর, শুধু ঘৃণা। যেখানে বউ হিসেবে মানে না, ঘরে বউ রেখেও অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে থাকে, চরিত্রহীন বানায় সবার সামনে, সেখানে এখানে এসেছে বউকে বরদের সাথে এক ঘরে থাকে। হাস্যকর। মিথি মুহূর্তেই প্রতিবাদ করে বলল, বের হন আদ্র, এক্ষুনি বের হন এই ঘর থেকে। আমার ঘরে আসার অধিকার আপনাকে দিইনি আমি। স্বামী হয়ে আমি তোর রুমে আসার অধিকার আছে আমার, জানিস? না করার তুই কে? নেশা করে বাসায় আসায় মদ্যপ আদ্রর শরীর থেকে বিশ্রী গন্ধটাও আদ্রর সাথে সাথে নিকটে আসছে যেন। মিথি ঘৃণায় চোখ সরায়, গন্ধে বমি পাচ্ছে তার। অতঃপর নাক চেপে ধরতে ধরতে নিতেই আদ্র যখন তার হাতটা ধরে
টান দিয়ে নিজের দিকে মিথিকে টানলো। তখনই মিথি সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়িয়ে আনলো। বলল, হাত ধরবেন না আদ্র, আপনার স্পর্শে ঘৃণা হচ্ছে আমার। আদ্র বোধহয় শুনতে চাইল না কথাগুলো। মিথির দিকে চেয়ে শুধালো, উফ মিথি, রাগ বাড়াবে না আমার। বললাম তো আমার এখন তোকে লাগবে, লাগবে মানে লাগবে। মিথি স্পষ্ট চাহনি ফেলল আদ্রর দিকেও। অতিরিক্ত রাগে তার চোখ লাল হয়ে উঠেছে, টলমল করছে কিছুটা। চেঁচানো স্বরেই বললে ও, সোজা হিসেবে আমার শরীর লাগবে তাই তো? সজ্ঞানে হোক বা নেশায় মধ্য থেকেই হোক, এই মাঝরাতে আপনার কেবল নারীর শরীরেই চাহিদা মিটে, তাই না আদ্র? আদ্র চাইলেও অতপর শুধালো, তোকে আমি ভালোবাসি না ঠিক, তবে আমি তোর সাথে ফিজিক্যালি অসন্তুষ্টও হয় না মিথি, যার কারণে আমি তোর শরীরটা পেতে অবশ্যই ইচ্ছুক থাকি। মিথির শরীর যে কেমন ঘিন ঘিন করে যেন আদ্রর কথা শুনে। ঘৃণারা উগড়ে আসে নাক মুখ কুচকে। ও শুধু এটুকুই বলে, ছি, চল না মিথি। মিথি দূরে সরল। বলল, আপনার মতো নোংরা মানুষের সাথে দাঁড়িয়ে আছি ভাবলেই লজ্জা লাগছে আমার আদ্র। শরীর ঘিন ঘিন করছে। আমাকে ভালোবাসেননি ভালো, কিন্তু আদৌ আপনি মুখে ভালোবেসেছিলেন কখনো? কিভাবে একটা মানুষ এতটা নিচু হয় আদ্র, কিভাবে? আদ্র এবার চুপ থাকলো হঠাৎ। অতপর কিছুটা সময় দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে মুহুর কথা ভাবল। ঠোঁটে হাসি ফুটলো আচমকাই। চোখ খুলে বলল, ইয়েস, আই লাভ হার। আমি ওর কাছে আমার মানসিক শান্তি খুঁজে পাই। ওকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। ও আস্ত একটা আদর আমার কাছে। ও এতটা শান্তি, এতটা সুখ আমার কাছে বলে বোঝাতে পারবো না আমি। মিথি ঘৃণা নিয়ে বলল এবারে। অথচ ওকে ভালোবেসে অন্য নারীর দেহে সুখ খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছেন। সি, ঘৃণা হচ্ছে আমার। আদ্র আবারও মিথির হাতে টেনে ধরলো। টেনে নিয়ে দরজা অব্দি যেতেই মিথি আবারও হাত ছাড়ালো। রাগে জেদে শরীর জ্বলছে তার। এতটা ঘৃণা হচ্ছে যে শরীর কাঁপছে। মিথি আর সহ্য করতেই পারল না। হাতটা ছাড়িয়ে চড় বসালো আদ্রর বাগালে। আদ্রর সঙ্গে সঙ্গেই গালে হাত রাখলো। অবিশ্বাস্য চোখে মিথির দিকে ফিরে চাইতে মিথি তৎক্ষণাৎ আদ্রকে বলে উঠল স্পষ্ট স্বরে, দূরে দূরে থাকুন আদ্র। এতগুলো দিন চুপ ছিলাম কারণ আপনার সাথে আমার বিয়ে হয়েছিল, স্বামী আপনি না। অথচ সেই স্বামীই আপনার চরিত্রহীন প্রমাণ করে সবাইকে বলেছেন আমার গর্ভের বাচ্চাটা আপনার না। এখন আবার মাঝরাতে নিজের পুরুষত্ব জাহির করতে বউ হিসেবে মানতে এসেছেন, যেখানে অলরেডি সে একজন চরিত্রহীনা নারী। আদ্র তখনও বোধহয় বিশ্বাস করে উঠতে পারেনি মিথি তাকে চড় মেরেছে। ভীতু গ্রামের মেয়ে মিথি তাকে চড় মেরেছে। তাকিয়ে থাকলো কেবল। মিথি ততক্ষণে কথাগুলো বলেই আদ্রর মুখের উপর দরজা আটকে দিল। দরজার পিঠ ঠেকিয়েই রাগে কাঁপতে কাঁপতে ও কেঁদে ফেলল। মিথির চোখ থেকে নোনা পানি ভিড়ে রাগ, জেদ, ঘৃণা, ক্ষোভ নিয়েও ও বলে উঠল হঠাৎ, আমি মিথিয়া মাহমুদ এই মুহূর্তেই আপনার থেকে মুক্তি চাইছি আদ্র। এই মুহূর্তেই আমার 2 মাসের সংসার থেকে অব্যাহতি নিতে চাই। আমার মুক্তি দিন, দয়া করে মুক্তি দিন আদ্র। আমি বাঁচতে চাই। আমার অনাগত সন্তানকে নিয়ে আমি সুস্থ জীবন যাপন করতে চাই। আপনার মতো কাপুরুষের সঙ্গে কোণ থেকে দম বন্ধ হয়ে মরতে চাই না আমি। মুহিব জানালার ধারে বসা। দূরের আকাশে চিকন কাচের ন্যায় চাঁদ, যা সুন্দর দেখাচ্ছে আকাশে, সত্যিই সুন্দর। অথচ মুহিবের মনটা বিক্ষিপ্ত, বিষাদ ভরা হৃদয়ের দখল জলজ্যান্ত করছে। মুহিব নিকোটিনের ধোঁয়ায় সুখ খুঁজে। রুমমেটরা সবাই ঘুমাচ্ছে, প্রকৃতি স্থির, নীরব, আর মুহিব মনে মনে আওড়ায়, ফুল, ভুলটা আমার তাই না? যদি আমি তোকে ভালোবাসতাম তখন, যদি একটাবার তোকে নিজের করে নিতাম তখন, তাহলে তো তুই অন্য কারোরই হতেই না ফুল। অন্য কারো তোকে কষ্টও দিতে পারতো না ফুল। আমি তোকে ভালোবাসিনি ফুল। কেন নিজের ভাবিনি তোকে, কেন অন্যের হতে দিলাম ফুল? এই বিষাদ আজীবন বয়ে বেড়াবো কি করে বল? কেন তুই ভালো নেই? কেন আমার মনে হচ্ছে আমি দায়ী ফুল? মিথির শরীরটা দুর্বল, তার উপর অনিয়মিত ঘুম এবং গতকাল রাতের আদ্রর কাণ্ড কারখানা, সব মিলে মিথির আজ ঘুমটা ভাঙলো অনেকটা বেলা করেই। ঘুম ছেড়ে উঠে যখন রুমের বাইরে পা রাখলো, ঠিক তখনই আদ্রর দাদি নাক কুচকালো। মিথির দিকে এমনভাবে চাইলো যেন দুনিয়ার সর্বোচ্চ ঘৃণিত কাজটাই মিথিই করেছে। মিথির দৃষ্টি অনুসরণ করে নিজের দিকেই চাইলো। কেন এভাবে চেয়ে আছে তার কারণ না বুঝে যখন কিচেনের দিকে পা বাড়িয়ে যেতে নিল, ঠিক তখনই আদ্র দাদি মুখ চোখ কুঁচকে বলে উঠল, একেই তো একেই তো কোনো পরপুরুষের বাচ্চা পেটে নিয়ে ঘুরতাছিস, তার উপর কাল রাইতে কিনা আমার নাতিরে তুই চর মারছস মিথি। তোর সাহস কত? আমার নাতির সংসার করবি না তুই?
এটা বলছস তুই? আরে তোরে যে আমার নাতি বিয়ে করছে এইটাই তো তোর ৭ পুরুষের ভাগ্য। মিঠু শূন্য চুপচাপ। অত্যধিক দুর্বলতার কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তবু উঠতে বসতে এভাবে আদ্রর দাদির খটাটাও সহ্য করতে কষ্ট হচ্ছে ওর। বিশেষ করে ওটা যখন তার চরিত্র নিয়ে, সন্তান নিয়ে কথা। গত ২ দিন যাবতই ভদ্রমহিলা উঠতে বসতে মেয়েটিকে এইটাই প্রমাণ করেছে যে সে নষ্ট চরিত্রের মেয়ে, জঘন্য একটা মেয়ে। মিঠি যথাসম্ভব উত্তর না দিয়ে থাকার চেষ্টা করছে। আজও যথাসাধ্য চেষ্টা করে আবারও পা বাড়িয়ে যেতে নিলেই উনি আবারও বলেন, এতই যখন প্রেম প্রীতি তখন ওই পোলার লগে চইলা যাইতে পারতাছস না? পইরা আছস কেন এই বাড়িতে? চইলা যা, পেটে যার বাচ্চা তার কাছে। আমি আমার নাতিরে আবার বিয়ে করাবো। মিঠি এবারও উত্তর দিল না। কি প্রয়োজন ঝামেলা বাড়ানোর? তাছাড়া যেখানে কথা বলে বিন্দুমাত্র লাভ হবে না, ওখানে কথা বলারও কি প্রয়োজন? মিঠি চুপচাপ কিচেনে গেল। অতঃপর আদ্রর মাকে দেখা গেল ওখানে। আদ্রর মা মিঠিকে দেখে এগিয়ে এলেন। কপালে হাত রেখে সুন্দরভাবে জানতে চাইল, ভালো লাগছে না মিঠি? শরীর অসুস্থ, চোখ মুখ এমন দেখাচ্ছে। মিঠি তাকালো। মনে মনে কাল রাতের সিদ্ধান্ত স্থির করেছিল যে আজ সকালে ফুপিকে বলবে বাড়ি দিয়ে আসতে। ভাই তাকে যাই বলুক, যতই সহ্য না করুক, তবুও মিঠি এখানে থেকে ওখানেই বেশি নিরাপদ অনুভব করবে। অন্তত এমন পশুর সাথে তো বসবাস করতে হবে না ওকে। মিঠি মনে মনে সবটা বলার জন্য প্রস্তুত হলো। ছোট্ট শ্বাস ফেলে বলল, ফুফি বল মিঠি। মিঠি এবারে সরাসরি বলল, আমায় একটু বাড়ি দিয়ে আসার ব্যবস্থা করবে। ব্যবস্থা না করলে আমি না হয় নিজেই যাব। একেবারের জন্য যেতে চাইছিলাম। আদ্রর মা ভুরু জোড়া কুঁচকে ফেললেন। মিঠির কথাটা শুনে দ্রুত পড়ল, একেবারের জন্য বাড়ি যাবি মানে? এটা তোর সংসার মিঠি, সংসার ছেড়ে চলে যাবি তুই? মিঠি ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য হাসি মাখা হাসলো। তার সংসার? এটা হাস্যকর নয়। সংসারের কিছু গড়ে উঠেছিল এখানে, হয়তো উঠেছিল দৈহিক চাহিদা, আর কিছুই তো গড়ে ওঠেনি। মিঠু ওভাবেই বলে, আমার সংসার শুরু থেকেই তুমি যে এই মিথ্যে আশাটা আমায় বলে এসেছিলে, ভাগ্যিস ফুবি। মিথ্যে আশাটা আমি দেখিনি কখনো। দেখলে হয়তো আজ কষ্ট পেতাম। এই সংসার আঁকড়ে থেকে যেতে চেষ্টা করতাম মরে যাওয়া অব্দি। সৌভাগ্যবশত এখন আমার মায়া হচ্ছে না সংসার শব্দটার প্রতি। আদ্রর মা আবারও বলল, এত সহজে হাল ছেড়ে দিবি তুই মাত্র 2 মাসে? তুই প্রেগনেন্ট মিঠি, যেখানে বাড়িতে তোর ভাই তোকে সহ্য করতে পারে না, সেখানে তুই ওদের ওখানে গেলে ওরা খুশি হবে বলে মনে করিস তুই? না, মনে করছি না পবি, মোটেও মনে করছি না। তবু আমি যাব, যেখানে আমার মাতৃত্বের কোনো নিরাপত্তা নেই। এখানে আমি কি করে থাকবো? তাছাড়া এমনও তো নয় যে এখানে আমার উপস্থিতিতে সবাই খুশি। তোদের মাঝে ঝামেলা হয়েছে আবার কাল রাতে, তাই তাই তুই এসব বলছিস? তুই আদ্রকে চড়ও মেরেছিলি কাল মিঠি, এটা কি সত্যি? আমি আমি এটা বিশ্বাস করিনি। মিঠি তাকালো নীরব চাহনিতে। কেন বিশ্বাস করেনি? কেন? মিঠির কি সারা জীবন কেবল আঘাত পেয়ে যাওয়াই উচিত? মার খাওয়া উচিত? ওর নিজের পাল্টা মার দেওয়া উচিত কি অবিশ্বাস্য? কেন ফুপি রাতে অবিশ্বাস যে সে তার ছেলের গায়ে হাত উঠাবে না? মিঠি ছোট শ্বাস ফেলে অতপর একটা হাসি মিশিয়ে বলল, ফুপি, এই সমাজের ছেলেরা মেয়েদের গায়ে হাত তুললে কোনো অপরাধ হয় না, তাই না? মেরে জখম করে ফেললেও কিছু হয় না। এমনকি স্বামীরা বউকে খুন করে ফেললেও এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? অহরহ করছে, অথচ মেয়েরা তার স্বামীর গায়ে হাত তুললেই বিষয়টা বিস্ময়কর, আশ্চর্যজনক পাপ, চরম পাপ। এমনটা হয় নাকি? এটুকু বলেই মিঠি চুপ করলো। অতপর আবারও আদ্র মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কাল রাতে আমি চড় মেরেছি তোমার ছেলের গালে। বিনা কারণে নিশ্চয়ই মারব না ফুপি। এই যে তোমার চোখ মুখে এই অসহায়ত্ব, তোমার চোখ মুখেই এই চড় মারার বিষয়টা নিয়ে অবিশ্বাস, এটাই বলে দিচ্ছে তুমি কখনো চাওনি তোমার ছেলের গায়ে কেউ হাত উঠাক, তাও আবার আমার মতো একটা সাধারণ মেয়ে। মুখে না বললেও বোঝা যাচ্ছে তুমি এতে খুশি হওনি। আসলে কি জানো ফুপি, মেয়েরা মা হবার পর সবার আগে মাতৃত্বকে অগ্রাধিকার দেয়, নিজের নারীত্বকেও না। হয় নয়তো একজন নারী হয়ে তুমি অন্য নারীর দিকটা ভাবতে ভেবেছ? ভাবনি, কারণ আদ্র তোমারই ছেলে, তোমারই সন্তান। জানো ফুপি, তুমি যেমন তোমার সন্তানকে ভালোবাসো, আমিও ওভাবেই আমার সন্তানকে অনুভব করি ফুপি, ভালোবাসি। তবুও বলবো, তাকে শেষ করার চেষ্টা করা লোকটার সাথে সংসার করতে, যে লোকটা চর মেরে ভুল করেছি, এটা এটাই তো বলবে? আদ্রর মা সবটা শুনল, অতপর মিথিকেও বলার মতো কিছু পেল না যেন।
ছোট শ্বাস ফেলে অনেকটা সময় পার করে মিথিকে বোঝানোর ভঙ্গিতে উনি আবারও বললেন, মিথু আর একটু সময় নে। তুই রাগের মাথায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছিস লক্ষ্মী। ভাব একবার, তোর সন্তান, তোর বাচ্চা। জানি তো আমি তুই ভালোবাসিস, কিন্তু তুই ওকে একা বড় করবি। ওর বাবার প্রয়োজন পড়বে না মিথি। সমাজ মেয়েদের মাতৃত্বকে কেবল মেয়েদের দুর্বলতা বানায়। এই যে তার প্রমাণ। একটা সন্তান হলেই ওই সংসারে হাজারটা অত্যাচারের পরেও টিকে থাকতে হবে। কারণ কি? কারণ তার সন্তানের বাবা ওই লোকটাই, ওই নিকৃষ্ট লোকটাই। মিথি হাসে, বলে, পড়বে না, ও বাবা ছাড়াই বড় হবে। পৃথিবীতে কত সন্তানই তো বাবা ছাড়া বড় হয়। তুমি দেখোনি ফুপি? তুই যাই বলিস, দিন শেষে ও বাবা বলে আদ্রকেই তো জানবে। ওর ইচ্ছে হবে না বাবার সাথে ঘুরতে, বাবার কোলে উঠতে। ওকে বাবার আদর থেকে বঞ্চিত করবি? মিথি এবারে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর করলো, ওর বাবার আদরের প্রয়োজনই পড়বে না ফুপি। ওকে ওর আম্মুই এত ভালোবাসবে যে ও কখনো বাবার অভাব বোধ করবে না। মিথি, এবার আমার ছেলেটা অন্যায় করছে, মানছি তো আমি। একটু সময় তো দে ওকে শুধরানোর, প্লিজ। মিথিকে আর কথা শোনার ইচ্ছে হলো না। এই যে শুধরানোর কথা বললো না, কি শুধরাবে আদ্র নিজেকে? যদি শুধরায়ও, আদ্র কখনো পারবে নিজের সন্তানের দিকে চোখ তুলে চাইতে? পারবে সে? সন্তানকে অস্বীকার করছে সেই সন্তানের সামনে দাঁড়াতে? মিথি শুধু শুধালো, আমি তোমায় ভুল বলছি না ফুপি, তবে আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে তাই ভেবে বলো আমায়। না হয়। এটুকু বলেই মিথি পা বাড়াতে নিল। আদ্রর মা তড়িঘড়ি করে এবারে বলল, দাঁড়া, খেয়ে যা। মিথি তবুও দাঁড়ালো না। না পেরে আদ্রর মা হাত টেনে ধরেই বলল, খেয়ে যা মিথি, রাগ দেখাচ্ছিস আমার সাথে? আমার অতটুকু যোগ্যতাও নেই ফুপি। অতবার মিথি ফুপির থেকে খাবার নিল, বসে মুখে খাবার তুলতে নিল, অথচ ইচ্ছে এলো না খাওয়ার। তবুও যেটুকু ও খেলো তা মুহূর্তেই উগরে আসতে চাইলো। না পেরে মিথিকে দ্রুতই দৌড়াতে হলো বেসিনে। পেট উগরে আসা বমিটা বেরিয়ে আসতেই সোফায় বসে থাকা আদ্র দাদি মুখ চোখ কুঁচকে বলে উঠল, কার না কার বাচ্চা পেটে রেখে দিনে 13 বার খালি বমি করতেছে। মাঝখানে আমার নাতির কপালটা পড়ল এই মাইয়াটার জন্য। মিথি শুনল নীরবে, মুখ চোখে পানি দিয়ে পুনরায় আবার ফিরে। এই যে সমাজের সাধারণ মানুষরা পুরুষের কথাকে এতটা গুরুত্ব দেয়, মেয়েদের কথাকে কেন গুরুত্ব দেয় না? কেন ভাবে না মেয়েরাও সত্যি বলতে পারে? মিথি ব্যাগপত্র সব গোছালো। ফুপির সাথে কথা বলেও যখন লাভ হলো না, তখন নিজে থেকেই সিদ্ধান্তে অটল থাকলো। রুম থেকে তার জামা কাপড়ের ব্যাগগুলো বের করে নিতে নিতেই আদ্র এলো। ভুরু কুচকে মিথির দিকে তাকে থেকে শোধালো, ব্যাগপত্র গুছিয়ে কাঁধে অপবাদ নিয়ে পালিয়ে যাচ্ছিস নাকি মিথি? নাকি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস, কোনটা? মিথি তাকালো, তাচ্ছিল্য নিয়ে হেসে বলে উঠল, অপবাদ? আদ্র জানেন, আপনি একদিন এই অপবাদের জন্যই খুব করে পস্তাবেন। একটা কথা জানেন তো, এই পৃথিবীতে আপনি কাউকে যেমন আঘাত উপহার দেবেন, ঠিক তেমনই কোথাও না কোথাও কেউ না কেউ আপনাকেও ঠিক একই রকম আঘাতটাই উপহার দেবে। শুধু সময়ের অপেক্ষা। নিজের 3 কবুল বলা স্ত্রীকে যেখানে পরপুরুষের সাথে জড়িয়েছে, আদ্র নিজের সন্তানকে অন্যের সন্তান বলে দাবিও রেখেছে, সবটা জেনেও সেখানে আদ্রর মুখে কোনো অনুশোচনার ছায়া দেখা গেল না মিথির কথা শুনে। ও বিশ্বাসই করে না ওর এই কাজের জন্য ও ফল পেতে পারে বলে। একদিন আফসোস করবে, এটাও যেন ওর কাছে হাস্যকর। আদ্রর মুখে কতটা দম্ভ, একটা মেয়ের জীবন শেষ করেও। আদ্র ঠোঁট এলিয়ে হাসলো, ব্যঙ্গ করে বলল, সে সময়টা কখনোই আসবে না মিথি, যখন আমি আফসোস করব। আমি বরং বেঁচে যাচ্ছি, তুই চলে গেলে আমার পথটা ক্লিয়ারই। আর আমি মুহুকে নিয়ে সংসার করতে পারবো মিথি। ইস, আগে জানলে আমি আমি প্রেগনেন্সির এই টোপটা ইউজ করে তোর চরিত্রের দোষ দিতাম। অথচ শুরুর দিকে আমি তোর এই প্রেগনেন্সি নিয়ে কি ভয় পেয়ে গেলাম। ভাবলাম মুহু জেনে যায়, যদি জেনে গেলেই তো বুঝে যাবে যে আমি তোর সাথে ফিজিক্যালি ইনভলভড ছিলাম। অথচ হলো উল্টোটা, তোকেই এখন চলে যেতে হচ্ছে। আসলে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, বল। মেয়েদের ঘৃণা লাগে এই পুরুষটার কথা শুনতে, এই পুরুষটার দিকে তাকাতেও ঘৃণা হয়। অথচ রূপের দিক দিয়ে এই পুরুষ কতটাই সুদর্শন, তাকাতেই চোখ জুড়িয়ে যায়। এমন সৌন্দর্য তার, চোখ, নাক, ভ্রু সবই নজর কাড়া। এমনকি শিক্ষা, এই পুরুষটা অশিক্ষিতও না, অতি শিক্ষিত। কিন্তু দিন শেষে ফলাফল কি হলো? এই পুরুষটার মধ্যে সব আছে, রূপ আছে, শিক্ষা আছে, অর্থ আছে, শুধু নেই মনুষ্যত্বটা। মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো, জবাবে বলল, বউয়ের সাথে ফিজিক্যালি ইনভলভড ছিলেন জেনে যে প্রেমিকাকে হারানোর এতটা ভয়, সে প্রেমিকাকে হারানোর ভয়টা চিন্তা করে আগেই বউয়ের থেকে দূরত্ব মেনটেন করলে তো হতো আদ্র। নাকি
কামনার কাছে ভালোবাসা নত হয়ে যেত রাতের আধারে। আদ্রর মুখ চোখে তখনও দম্ভ অহংকার। মিথির তাচ্ছিল্য নিয়ে বলা কথাটা যেন ওর গায়ে মাখল না। উল্টো বেশ দাম্ভিকতার সহিত বলল, মোহকে আমি সত্যিই ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কিন্তু তুই ছিলি শুধুই আমার শারীরিক চাহিদা, ভালোবাসা না, বুঝলি? আপনার মতো বিকৃত মানসিকতার পুরুষের ভালোবাসা হওয়ার ইচ্ছেও নেই আদ্র। এটুকু বলে মিহি ফের ঘুরে গেল। সবকিছু বের করে নিয়ে নিজের তৈরি হয়ে সব বের হলো। তখন ড্রয়িং রুমের সোফায় আদ্রর দাদি বসা। মিথিকে এভাবে ব্যাগপত্র গুছিয়ে আসতে দেখে ভদ্রমহিলা সর্বপ্রথম ভ্রু কুচকালো, পর মুহূর্তে গাল কুচকালেন, ভ্রু বাঁকিয়ে বললেন, কিরে, যার বাচ্চা পেটে নিয়ে ঘুরতাছোস তার সাথেই পালাইয়া যাইতাছোস নাকি ব্যাগপত্র নিয়া? যাক, আপদ গেলেই আমরাই বাঁচি। মিথি শুনল এই কয়েকটা দিন দাদি নামক মানুষটা এক নাগারেই বলে যাচ্ছেন যে সে চরিত্রহীন, তার বাচ্চা অন্যের, তাকে বিয়ে করে তার নাতির জীবনটা শেষ হয়েছে, এই সেই। মিথি উত্তর করতে চায়নি, তবুও আজ উত্তর করল। হেসে বলল, দাদি, এই যে আপনি দিনরাত এতবার করে মারা যাচ্ছেন, আমায় দেখে শ্বাস নিতে পারছেন না, এই জন্য ভাবলাম আপনার বেঁচে থাকার জন্য হলেও আমার পালিয়ে যাওয়া উচিত। কি বলেন? দাদি মুখ চোখ কুঁচকালেন তীব্র বিরক্তি নিয়ে, সঙ্গে সঙ্গে বললেন, কত বড় বেয়াদব দেখছস, আমার মুখে মুখেও কথা কইতে আসে। মিথি আবারও হেসে বলল, কথায় উত্তর দেওয়াকে তো আমি ভদ্র তাই মনে করি দাদি, আপনি কি অভদ্রতা মনে করো? দাদি এবার ক্ষেপল যেন, চোখ রাঙিয়ে বলল, এই, তোর কি প্রেমে কি এসব সাহস দিচ্ছে না? নয়তো এতদিন তো তোর মুখে বোমা মারলেও আটা বের হয় না এমন হয়ে পড়ে থাকতি, অথচ তখনও আপনাদের চোখে ভালো হতে পারেনি, এখনো ভালো না। আদ্রর মা এলো তখন বাইরে থেকে, দুজনকে এসব নিয়ে কথা বলতে দেখে শুধালো, কি হচ্ছে আম্মা? ওর সাথে এভাবে লাগেন কেন? উনি অসন্তুষ্ট হলেন বোধহয় ছেলের বউয়ের উত্তরে, জবাবে দিলেন, লাগবো না? ওরে তোমাদের মতো কইরা মাথায় তুইলা রাখবো আমি? নষ্টা চরিত্রের মেয়ে মানুষ কথাকার, ঘরে স্বামী রেখে কোন পলার সাথে কি কি করছে আল্লাহ জানে। মিথি তাকালো, নিজের চরিত্রের দোষ নিতে নিতে ও ক্লান্ত। শুধালো, দাদি, ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে কিছু করলে না হয় নষ্টা চরিত্রের মেয়ে সে, কিন্তু ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কিছু করলে সে পুরুষকে কি বলা যায় দাদি? মহান পুরুষ? দাদি মুখ ভেঙ্গালেন, বললেন, পুরুষ মানুষ পুরুষ মানুষ, তুই কি পুরুষ মানুষ নাকি? একে চরিত্র খারাপ, আবার মুখে কথা ফুটেছে। আদ্রর মা এবার বিরক্ত হলো, শাশুড়ির কথা শুনে চেয়ে শুধালেন, আম্মা, মুখ থামান, ওর পেছনে কেন আপনার এত কথা বলতে হবে, আশ্চর্য। উনি মুখ থামালেন না, আবারও বললেন, সবাই মিল্লা মাথায় উঠাইছে দেখাই তো এখন এমন করছে, মুখের উপর চুন কালি দিয়ে চইলা যাইতেছে, সবাই কইব ডাকি চৌধুরী বাড়ির ছেলের বউ আরেক পলার লগে। থামুন, এক কথা বারবার শুনতে ভালো লাগছে না আম্মা। আর আপনার নাতি যা বলে তাই বিশ্বাস করা বন্ধ করুন, বুঝলেন আম্মা? আপনার নাতিও একদম তুলসী পাতা নয়। এটুকু বলেই আদ্রর মা মিথির দিকে চাইল। ব্যাগপত্র সব অভাবে দেখে যা বোঝার বুঝেই গেলেন বোধহয় উনি। ছোট শ্বাস ফেলে বলল, মিথি, এদিকে আই, তোর সাথে কথা আছে আমার। মিথি চাইল, বোধহয় কি বলবে তা তার ধারণাতেই আছে, তাই বলল, থেকে যাওয়ার কথাই তো বলবে, তাই না? উনি ক্লান্ত গলায় বলল, আরেকবার ভাবা যায় না মিথি? এই অবস্থায় এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হচ্ছে? আমার তো মনে হয় এটার থেকে উচিত আর কোনো কাজই হবে না ফুপি। এমনিতেই তো আলাদা রুমে থাকছিস মিথি, তুই বলাতে করে দিয়েছি না আলাদা থাকার ব্যবস্থা, তবুও। অথচ আলাদা ঘরে থেকেও লাভ কি? তোমার ছেলের কারণে আমি নিরাপদ অনুভব করছি না তো ফুপি। এর থেকে ভালো আমার গ্রামের বাড়িটাই, শান্তিতে তো থাকবো বলো। তাহলে চলেই যাবি? অন্তত তোর ফুপা আসুক, কথা বলে তারপর না হয়। মিথি হেসে শোনালো, ফুপা বুঝবেন আশা করি আমার অবস্থাটা। আচ্ছা যা, ভালো কথা, আমি গিয়ে আবার নিয়ে আসবো, হ্যাঁ? তখন কিন্তু না করবি না। মিথি ছোট শ্বাস ফেললো, বলল, আমি আর ফিরতে চাই না এই বাড়িতে ফুপি। এমনকি তোমার ছেলের সাথে জুড়ে যাওয়া সম্পর্কটাও আমি মুছে ফেলতে চাই ফুপি। তোমার ছেলের নামের অংশটাও আমার নাম থেকে মুছে ফেলতে চাই। আমি ঘৃণা করি তাকে, এতটাই ঘৃণা, হ্যাঁ এতটাই ঘৃণা। ওনার মতো মানুষদের শুধু ঘৃণাই করা যায় ফুপি, শুধু এবং শুধুই ঘৃণা। আদ্রর মা অবাক হলেন না কথা শুনে। তার ছেলে যা করেছে তাতে বোধহয় এটাই প্রাপ্য তার। বলল, বাদ দে, একটু বস, একা তো যেতে দিব না তোকে। মিথি, আমারও শরীরটা খারাপ, আদ্রকেই বলতাম, কিন্তু তোদের সম্পর্কটা তো ঠিক নেই এখন, তার চেয়ে বরং তোর ফুপা এসে নিয়ে যাক। মিথি সঙ্গে সঙ্গে না করে বলল, না ফুপু, প্রয়োজন নেই,
আমি বাসে উঠিয়ে দিলে আমি গ্রামে চলে যেতে পারবো। তুমি আমাকে বাসে উঠিয়ে দিয়ে আসতে পারবে? আমি তোকে একা ছাড়তে চাই না মিথি। এই অবস্থায় কেউ গেলে ভালো হতো না? বাস পর্যন্ত উঠিয়ে দিয়েই এলেই হবে। আদ্রর মা চিন্তা করলেন, অতঃপর উসখুস করে বললেন আবারও, তোর ফুপা না হলে আদ্রকে বলি দিয়ে আসতে মিথি। মিথি আবারও নাকচ করে বলল, না ফুপি, দয়া করে আমায় সব কিছুতে এতটা মূল্যহীন বানাবে না ফুপি। অতঃপর আদ্রর মাই যাওয়ার সিদ্ধান্ত নিল। শরীর সুস্থ না থাকায় অত দূর যেতে না পারলেও মিথিকে বাস অবধি ছেড়ে দিয়ে আসলো। এমনকি বাস ছাড়ার আগ মুহূর্ত অবধি মিথির দিকে চেয়ে থাকলো চিন্তিত ভঙ্গিতে, ঠিক যেভাবে তাকিয়ে থাকে মেয়েরা। মিথি যখন বাস থেকে নামলো তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। শীতকাল হওয়ায় দ্রুতই আধার নামে যেন। মিথি আশেপাশে তাকায়। এটা গ্রামের বাজার। এখান থেকে সিএনজি নিয়ে বাড়ি পৌঁছাতে হবে তাকে। অথচ শারীরিক দুর্বলতায় অথবা এতটা সময় জার্নির জন্যই বোধহয় শরীর গুলিয়ে উঠেছে তার। বমি বমি ভাব লাগছে, চোখ মুখে ও ফ্যাকাশে হয়ে উঠেছে ইতোমধ্যেই। মিথি হাতে দুটো ব্যাগ নিয়ে যখন বাজারে একপাশে দাঁড়ালো তখনই মনে হলো ও শরীরের ব্যালেন্স হারাবে। চোখ মুখ আধার হয়ে আসতেই ও ব্যাগপত্র ছেড়ে বসে পড়ল। ব্যাগ হাতড়ে পানির বোতলটা নিতেই পাশ থেকে শুনতে পেল, এই তুমি মিথি না, মাহমুদ ভাইয়ের বোন? বোন না তুমি? শুনছো? এভাবে বসে আছো কেন? মিথি কিছুটা পানি খেয়ে বাকিটা চোখ মুখে দিল। কণ্ঠ শুনে মাথা তুলে উপরে চাইল। পাশের বাড়ির আলোক ভাইয়ের বউ। নাম বোধহয় স্নিগ্ধা। অথচ ওনারা তো শহরে থাকতেন, এখানে? এখানে কেন তবে? মিথি তাকালো, মৃদুস্বরে জবাব দিল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? স্নিগ্ধা হাসলো মিষ্টি করে বলল, গ্রামের আবহাওয়া পেয়ে একদম ভালো আছি। তোমাকে বাসে দেখলাম অনেকটা সময় যাবৎ। একাই তো এসেছো তাই না? মিথি মাথা নাড়ল, জবাবে বলল, হ্যাঁ একা এসেছি। তোমার বোধহয় অসুস্থ লাগছে মিথি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। মিথি উত্তর করল, একটু আধটু। স্নিগ্ধা আবারও জানতে চাইলো, একা যেতে পারবে বাড়ি? নয়তো আমাদের সাথে চলো। একই সাথে তো বাড়ি যাবে একই সাথে তো বাড়ি আমাদের। একা পারবো ভাবি, ধন্যবাদ। স্নিগ্ধা মানল না, বরং বলল, মোটেই পারবে না, আমাদের সাথে চলো। মিথি এবারে না করলো না। ওদের সাথেই ওনাদের ভাড়া করা একটা সিএনজিতে উঠলো। স্নিগ্ধার বোন আর মিথি পেছনে বসলো। সিএনজির সামনে বসলো হিমেল, এই গ্রামেরই ছেলে এবং সম্পর্কে স্নিগ্ধার দেবর। স্নিগ্ধা হিমেলের দিকে চাইলো। সিএনজির সামনের দিকে বসতে অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চাইলো। জিজ্ঞেস করলো, হিমেল বসতে অসুবিধা হচ্ছে তোমার? মিথি এবারে চাইলো, হিমেল ভাইকে সে খেয়ালই করেনি এতটা সময়। মিথির এভাবে খারাপ লাগলো। সে যে সিটটায় বসেছে এটা বোধহয় হিমেল ভাইয়ের জন্য বরাদ্দকৃত। সে বসাতেই বোধহয় হিমেলকে সামনে বসতে হলো। মিঠি উসখুস করলো, অতবার কি বুঝে নেমে গিয়ে বলল, হিমেল ভাই, এর বোধহয় অসুবিধা হচ্ছে ভাবি, আমি অন্য সিএনজিতেই যেতে পারবো, আপনারা যান। হিমেল ভুরু কুঁচকে নিল কেমন করে, মিথির দিকে চেয়ে রাশভারী স্বরে বলল, তোকে বললাম আমার অসুবিধা হচ্ছে। ভাবি, ওকে বসতে বলো। হিমেল বরাবরই কেমন গম্ভীর, এই গম্ভীর কণ্ঠের উপর বোধহয় আর কিছু বলা যায় না। অগত্যা স্নিগ্ধার কথাতে আবারও উঠতে হলো মিথিকে। তারপর হিমেলদের বাড়ির সামনে স্নিগ্ধা আর ওর বোন নেমে গেল। এরপরেই মিথিদের বাড়ি। স্নিগ্ধাদের ব্যাগপত্র সহ ঘরে দিয়ে এসে হিমেল আবারও এসে সামনে বসলো। সিএনজি এবার মিথিদের বাড়ির সামনে থামলো। হিমেল চুপচাপ নামলো, কোনো কথা না বলে ভাড়া মিটালো। অতঃপর আগ বাড়িয়ে মিথির ব্যাগগুলো হাতে নিয়ে পা বাড়াতেই মিথি বলল, হিমেল ভাই, আমি নিচ্ছি, আমার ব্যাগপত্র দিন, আমি নিতে পারবো। হিমেল ঘাড় বাঁকিয়ে বলল, গম্ভীর কণ্ঠে জানালো, জানতে চেয়েছি মিথি, হাট তুই? মিথি মুখ চুপসে যায়। হিমেল ভাই ছোট থেকেই এমন, কি না জানে না সে। তবে মিথির ধারণা হিমেল ভাই তাকে পছন্দ করে না। সম্ভবত এই কারণেই আগে থেকেও এমন গম্ভীরভাবে কথা বলতো। মিথি চুপচাপ হাঁটলো। ঘরের সামনে গিয়ে হিমেল চুপচাপে ব্যাগপত্র রেখে আবার চলে গেল। মিথি বুঝলোই না এই হিমেল ভাই অদ্ভুত নাকি অন্যরকম। মিথি ছোট শ্বাস ফেলে নিজের ঘরে ঢুকলো। প্রথমে তার ভাইকে চোখে পড়লো। মিথি ভাবলো তার ভাই এগিয়ে আসবে, কেমন আছে জানতে চাইবে, অথচ তেমন হলো না। প্রথমে জিজ্ঞেস করলে, কি মিথি তুই? বলেছিলাম না আমি যাব, তুই কেন নিজে নিজে আসতে গেলে, আশ্চর্য। মিথি ভাবলো ভাই বোধহয় খুশি হলো না সে আসাতে। তবু উপায় যে ছিল না ওর আরো কথায় বা যেত ও। মিথি বলল, তুমি তো যেতে না ভাইয়া, জানতাম আমি। তার ভাই মাহমুদ আগে পিছে চাইলো সাথে কেউ এসেছে কিনা যে সেজন্য। যখন দেখলো কেউ নেই জিজ্ঞেস করলো, একা এসেছিস? হ্যাঁ একা এসেছি। মাহমুদের নজরটা
এবার বোধহয় তার হাতের ব্যাগপত্রের দিকে গেল। এত বড় বড় ব্যাগ, মনে হচ্ছে জামাকাপড় সব নিয়ে চলে এসেছে। নিশ্চয়ই এমনি এমনি নয়। মাহমুদ কপালটা সামনে কুঁচকেই বলল, ব্যাগপত্র সব নিয়ে ওদিকে সব ঠিকঠাক আছে না মিথি? মিথি হাসে। ভাই এর ছোট চিন্তাটা বোধহয় ও খুব সহজেই বুঝে গেল। বলল, হ্যাঁ সব ঠিকঠাক। তুমি ভয় পাচ্ছ নাকি ভাইয়া? এ বাড়িতে থেকে যাবে বলে? ভয় পাওয়ার কি আছে? আমি যদি একেবারে চলে আসি থাকি তবুও ভয় পাবে না। আহ মিথি, ভালোই মজা করছিস দেখছি। ফুপুরা আসেনি কেন? তোকে একা পাঠালো হঠাৎ? মিথি এবারেও হাসলো। এতটা সময় পরও তার আপন ভাই, একমাত্র বড় ভাই, একটাবার সে কেমন আছে এটা জিজ্ঞেস করলো না। অথচ একা কেন এলো, এত ব্যাগপত্র নিয়ে কেন হাজির হলো, এই নিয়ে চিন্তায় পড়ে গেল। উত্তর করলো, ফুপুদের ব্যস্ততা ছিল তাই ভাবিরা নেই। আছে, ভেতরে যা। মিথি ভেতরে গেল। ভাবিরে বিছানায় হাত পা মেলে বসে থাকতে দেখে হেসে এগোতে নিবে, ঠিক তখনই মুখ চোখ কুচকালেন তার ভাবিয়া তাহিয়া। ভ্রু কুচকে প্রথমেই শুধালো, এ কি মিথি, ব্যাগপত্র সব নিয়ে একেবারে একা একা আচমকা বাড়ি হাজির হয়ে গিয়েছে? কে ব্যাপার, একেবারে পাঠিয়ে দিল নাকি তোমায়? মিথি হেসে উত্তর দিল, ভাইয়া তো না বললেও তুমি যে ঠিক কথাটা ঠিক সময়ে বলে ফেলবে জানতামই ভাবি। তাহিয়ার কপাল আর কুচকালো। সঙ্গে সঙ্গেই বলল, ঠিক কথা মানে? সত্যি সত্যি বের করে দিয়েছে নাকি? মিথির ইচ্ছে হলো ভাবির সাথে কথা বাড়াতে। ক্লান্ত লাগছে তার, সত্যি ক্লান্ত লাগছে, গা গোলাচ্ছে। কথা না বাড়িয়ে ও বলল, একটু রেস্ট করি ভাবি, তারপর না হয় তোমায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। মিথির ভাবি খুবই নিরাশ হলো যেন। হন করে ঘর থেকে বেরিয়ে স্বামীকে দেখা মাত্রই মুখ চোখ কুঁচকে বলল, দেখো গিয়ে, সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছে। আশ্চর্য। মিথিরে যতই না দেখতে পারি, কিন্তু মিথির তো স্বামী সংসার থেকে বের করে দেওয়ার মতো মেয়ে না। কোন দোষে বের করলো বলো তো? এখন যদি আমার সংসারে উঠে বসে থাকে, কি করব আজীবন? তোমার বোনকে ঘাড়ে বসে বয়ে নিয়ে চলবো নাকি? চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।